হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োলার্নেট। বং বায়োলার্নেটে আজকের ক্লাসটা তোমাদের ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টারে বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে, বায়োলজিক্যাল সায়েন্সের পুরো সিলেবাস অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যতটা পরীক্ষা হবে সমস্ত সিলেবাস থেকেই আজকে এই প্রশ্নটা সেট করেছি। এখানে প্রায় 300খানার মতো প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন আমি তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে খুবই হেল্পফুল হবে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই হেল্প করবে পরীক্ষাতে। তো সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তোমাদের শনিবার বায়োলজিক্যাল সায়েন্সের পরীক্ষা রয়েছে। আজকে আমি তোমাদের সাথে ফুল সিলেবাসটা মোটামুটি করে আলোচনা করে যাচ্ছি। সমস্ত কোশ্চেন তো দেওয়া সম্ভব নয়, যে ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই ধরনের প্রশ্নই এখানে আমি রেখেছি। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, জীববিজ্ঞানের জনক হলেন, জীববিজ্ঞানের জনকে? জীববিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। এখান থেকে তোমরা উদ্ভিদ বিজ্ঞানের জনক কে এটা পড়ে রাখবে। উদ্ভিদ বিজ্ঞানের জনক হলেন বিজ্ঞানী থিওফ্রাস্টাস। এরপরে রয়েছে দেখো, বায়োলজি কথাটি প্রবর্তন করেন। বায়োলজি কথাটি কোন বিজ্ঞানী প্রবর্তন করেছিলেন? বিজ্ঞানী ল্যামার্ক। এরপরে রয়েছে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য কথাটি কে প্রবর্তন করেছিলেন? বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য এই কথাটি প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী ডব্লিউ.জি. রোজেন। বিজ্ঞানী ডব্লিউ.জি. রোজেন। এই যে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? কোনো একটা অঞ্চলে সমগ্র জিন, প্রজাতি এবং বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য রয়েছে, অর্থাৎ যত ধরনের জিনগত দিক থেকে আলাদা রয়েছে, যত প্রজাতিগত দিক থেকে আলাদা প্রাণী রয়েছে এবং বাস্তুতান্ত্রিক যে সমস্ত বৈচিত্র্য রয়েছে, প্রত্যেকটাকে একসঙ্গে আমরা কি বলবো? জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলবো। এই যে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জিন বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, আরেকটা প্রজাতিগত বৈচিত্র্য, আরেকটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিকগত বৈচিত্র্য। এইগুলো একটু খেয়াল রাখবে। তাহলে জীববৈচিত্র্যের স্তরকে আমরা তিনটা ভাগে ভাগ করি। যেখানে প্রজাতিদের মধ্যে, কোনো প্রাণীদের মধ্যে জিনের বৈচিত্র্য দেখা যায়, সেটা জিনগত বৈচিত্র্য। আর যখন কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে প্রজাতিদের মধ্যে কত ধরনের প্রজাতি রয়েছে, সেই প্রজাতিদের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় সেটা প্রজাতিগত বৈচিত্র্য। আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এটা রয়েছে। এখানে বলেছে, দেখো 4-এর প্রশ্ন দিয়েছি, কোনো ভৌগোলিক অঞ্চলের জীববৈচিত্র্য নির্দেশক হলো কোনটা? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। এগুলো একটু খেয়াল রাখবে। আমি মুখে বলে যাচ্ছি, এত প্রশ্ন তো দেওয়া সম্ভব হয়নি, তো সেই জন্য বলে যাচ্ছি। এখানে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা আলফা বৈচিত্র্য, আরেকটা বিটা বৈচিত্র্য, আরেকটা গামা বৈচিত্র্য। এবারে আলফা বৈচিত্র্য কোনটাকে বলা হয়? কোনো একটা ছোট্ট নির্দিষ্ট অঞ্চল, যেমন ধরতে পারো একটা বনের পরিবেশ, বন্য বাস্তুতন্ত্র বা একটা মরুভূমির বাস্তুতন্ত্র, সেখানে ছোট্ট অঞ্চলে যত ধরনের জীববৈচিত্র্য দেখা যায়, জীবের বৈচিত্র্য, তাকেই বলা হয় আলফা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য মানে দুটো পাশাপাশি অঞ্চল, ধরো একটা পুকুরের বাস্তুতন্ত্র, একটা নদীর বাস্তুতন্ত্র, এই দুটো বাস্তুতন্ত্রের জীব প্রজাতির মধ্যে যে তুলনামূলক বৈচিত্র্য থাকে, অর্থাৎ ওই দুটো প্রজাতিতে, দুটো বাস্তুতন্ত্রে কত ধরনের আলাদা আলাদা জীব রয়েছে, সেই যে প্রজাতিটাকে বলা হয়, সেই পার্থক্যটাকেই বলা হয় বিটা বৈচিত্র্য। গামা বৈচিত্র্য একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল, যেমন ধরো ভারতবর্ষ, এই বৃহৎ ভৌগোলিক অঞ্চলে আলফা ও বিটা বৈচিত্র্যের যে গুণফল রয়েছে সেটাকেই বলা হয় গামা বৈচিত্র্য। এগুলো একটু খেয়াল রাখবে। এরপরে রয়েছে, দেখো, পৃথিবীতে মোট অবস্থিত হটস্পটের সংখ্যা কত? হটস্পটের সংখ্যা পৃথিবীতে রয়েছে মোট 36টা। হটস্পট কোনগুলোকে বলা হয়? যে সমস্ত অঞ্চলগুলোতে এন্ডেমিক প্রজাতির প্রাচুর্য রয়েছে এবং এদের মধ্যে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, সেই জন্য এই অঞ্চলগুলোকে সংরক্ষণ করা দরকার। সেই অঞ্চলগুলোকে হটস্পট রূপে পরিচিত করা হয়। এই যে বায়োডাইভার্সিটি হটস্পট আমাদের ভারতবর্ষে রয়েছে 4টা। টোটাল পৃথিবীতে রয়েছে তাহলে 36টা, ভারতবর্ষে 4টি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে। কি কি 4টে? যেটা হচ্ছে পূর্ব হিমালয়, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, ইন্দো বার্মা আর সুন্দারল্যান্ড, এই 4টা। এই যে 4টা হটস্পট, এই 4টা হটস্পটের কোনটা কোন মানে কোন অঞ্চলের মধ্যে পড়ে এগুলো একটু জেনে রাখবে। পূর্ব হিমালয় যেমন ধরো সিকিম, ওই অঞ্চলটার মধ্যে পড়ে। তারপরে ইন্দো বার্মা, শ্রীলঙ্কা, এগুলো কোন কোন বাস্তুতন্ত্রটা, কোন কোন হটস্পটটা কোন অঞ্চলের মধ্যে পড়ে, এটা ভালো করে দেখে রাখবে। এগুলো পরীক্ষাতে আসে। আর কোন হটস্পটে কোন জীবটা বিশেষ বৈচিত্র্যপূর্ণ পাওয়া যায় বেশি, তো সেই ধরনের প্রশ্নগুলো পড়ে রাখবে। যেমন পূর্ব হিমালয়ে একশৃঙ্গ গন্ডার পূর্ব হিমালয়ে পাওয়া যায়, এছাড়া রেড পান্ডা পাওয়া যায় পূর্ব হিমালয়ে, তো এইগুলো। আর ওই হটস্পট অঞ্চলগুলোর মধ্যে তোমাদের কোন কোন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে, এগুলোও পড়বে।
এরপরে রয়েছে দেখো, যদি কোনো প্রজাতিকে শুধুমাত্র একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায় তাকে কি বলা হয়? এন্ডেমিক প্রজাতি বলা হয়, এন্ডেমিক প্রজাতি। এরপরে রয়েছে দেখো, জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ কি? দূষণ। নেক্সট প্রশ্ন রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভ প্রকল্প ভারতবর্ষে প্রথম কবে শুরু হয়? 1986 খ্রিস্টাব্দে বায়োস্ফিয়ার রিজার্ভ প্রকল্প শুরু হয়েছিল। এরপরে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা রয়েছে? প্রথম যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা হচ্ছে কি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপরে রয়েছে দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক ছিল কর্বেট ন্যাশনাল পার্ক, জিম কর্বেট। এরপরে রয়েছে যেটা উত্তরাখণ্ডে রয়েছে। এইগুলো যেগুলো বলে যাচ্ছি, এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমার যতটা খেয়াল থাকছে আমি সবগুলো এক্সট্রা ইনফরমেশন হিসাবে বলে যাচ্ছি, তোমরা একটু শুনে নিয়ে বা খাতাতে এইগুলো খাতাতে লিখে রাখতে পারো। এরপরে রয়েছে দেখো, জাতীয় বন্যপ্রাণ আইন কবে সৃষ্টি হয়েছিল? 1972 খ্রিস্টাব্দে। নেক্সট রয়েছে, জীববৈচিত্র্যের ক্ষুদ্রতম স্তর কোনটা? জীববৈচিত্র্যের ক্ষুদ্রতম স্তর তাহলে জিনগত বৈচিত্র্য। নেক্সট রয়েছে, পৃথিবীতে অতি বৈচিত্র্যের দেশের সংখ্যা কত? অতি বৈচিত্র্য দেশ বা মেগা ডাইভার্সিটি নেশনের সংখ্যা 17টা। তার মধ্যে আমাদের ভারত একটা রয়েছে, অর্থাৎ যে সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য দেখা যায় সেগুলোকেই বলা হয় অতি বৈচিত্র্যের দেশ। তার মধ্যে আমাদের ভারত একটা, টোটাল পৃথিবীতে 17টা এরকম জীববৈচিত্র্য অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন রয়েছে। এরপরে রয়েছে দেখো, ভারতের জাতীয় জলজ প্রাণীটি কোনটা? ভারতের জাতীয় জলজ প্রাণী যেটাকে গঙ্গার শুশু বা গঙ্গা ডলফিন বলা হয়। নেক্সট রয়েছে দেখো, WCU এর সদর দপ্তর কোথায়? আচ্ছা, WCU এই সংস্থাটার পুরো নাম কি? ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। এই ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন আর হচ্ছে গিয়ে এই যে সংস্থাটা বর্তমানে IUCN নামে পরিচিত। ঠিক আছে, তো এর যে সদর দপ্তরটা কোথায়? সুইজারল্যান্ড। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, রেড ডাটা বুকে কটা ক্যাটাগরি রয়েছে? রেড ডাটা বুকে টোটাল 8টা ক্যাটাগরি রয়েছে। এই রেড ডাটা বুক এটা কিন্তু প্রকাশ করে IUCN নামক এই যে সংস্থাটা, এই রেড ডাটা বুকটাকে প্রকাশ করে, যেখানে বিপন্ন প্রজাতি বা বিলুপ্ত প্রজাতিদের যে লিস্টটা দেওয়া হয়, এর মধ্যে এখানে ক্যাটাগরি রয়েছে 8টা। তো এরকম বিপন্ন, বিলুপ্ত, বন্য পরিবেশে বিলুপ্ত, তারপরে হচ্ছে এন্ডেঞ্জার্ড, এই ধরনের যে ক্যাটাগরি রয়েছে এগুলো রেড ডাটা বুকে দেখা যায়। আর এই রেড ডাটা বুকটা প্রকাশ করে IUCN নামক সংস্থা। এরপরে রয়েছে দেখো, কোন দেশে পৃথিবীর সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়? এটা হবে ব্রাজিল। এরপরে রয়েছে দেখো, ট্যাক্সোনমি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? ট্যাক্সোনমি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন এপি দা ক্যান্ডল, তার থিওরি এলিমেন্টারি ডিলা বোটানিকিউ গ্রন্থে সর্বপ্রথম ট্যাক্সোনমি কথাটি ব্যবহার করেছিলেন। আচ্ছা, এই যে ট্যাক্সোনমি কথাটি, ট্যাক্সোনমিতে 4টা গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। কি কি 4টে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে? একটা জীবের শনাক্তকরণ, নামকরণ, জীবের শ্রেণীবিন্যাস, আরেকটা হচ্ছে এই যে জীবের শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস হলো তার যে প্রামাণ্য দলিল সেটা সংরক্ষণ করা। এই 4টা ট্যাক্সোনমির উপাদান। এই যে জীবের শনাক্তকরণ করা হয়, নামকরণ করা হয়, শ্রেণীবিন্যাস করা হয়, এই পদ্ধতিগুলোকে একসঙ্গে আমরা ট্যাক্সোনমি বলতে পারি। ঠিক আছে, এরপরে ট্যাক্সোনমির বিভিন্ন শাখা রয়েছে, এগুলো একটু তোমরা দেখবে। ক্যারিও ট্যাক্সোনমি, সাইটো ট্যাক্সোনমি, কেমো ট্যাক্সোনমি, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, এগুলো একটু গুরুত্বপূর্ণ। এর মধ্যে ক্যারিও ট্যাক্সোনমি কোনগুলোকে বলা হয়? যেমন ধরো, ক্রোমোজোমের গঠন ও ধরনের উপর ভিত্তি করে যে ট্যাক্সোনমি করা হয় বা শ্রেণীবিন্যাস করা হয় সেটাকে বলা হয় ক্যারিও ট্যাক্সোনমি। কোষের তুলনামূলক আলোচনার উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় সেটাকে বলা হয় সাইটো ট্যাক্সোনমি। কেমো ট্যাক্সোনমি কাকে বলে? জীবকোষে উপস্থিত রাসায়নিক উপাদান সমূহের বিশ্লেষণের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় কেমো ট্যাক্সোনমি। তো এই ধরনের ট্যাক্সোনমি গুলো একটু ভালো করে করবে। এরপরে রয়েছে দেখো, দ্বিপদ নামকরণে কোন দুটি পদ ব্যবহার করা হয়? দ্বিপদ নামকরণের জনক কাকে বলা হয়? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসই প্রথম দ্বিপদ নামকরণ করেছিলেন। এই দ্বিপদ নামকরণে দুটো পদ থাকে, দুটো পদ হলো গণ আর প্রজাতি। যেহেতু এই দুটো পদ দিয়ে এই নামটা তৈরি হয় সেজন্য একে বলা হয় দ্বিপদ নামকরণ। পৃথিবীতে অনেক জীব রয়েছে, প্রত্যেকটা জীবের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের নামকরণ রয়েছে। তো বিজ্ঞানীরা যখন কোনো জীব নিয়ে আলোচনা করতে বসেন তখন কিন্তু অসুবিধা হয় বিভিন্ন নামের জন্য। সেই জন্য বৈজ্ঞানিকভাবে বা বিজ্ঞানসম্মতভাবে প্রত্যেকটা প্রাণীর একটা করে নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে, সেটাকেই বলা হয় বিজ্ঞানভিত্তিক নাম। তো বা বৈজ্ঞানিক নাম, সেই নামকরণটাই করা হয় এই দুটো পদ ব্যবহার করে, গণ আর প্রজাতি। এর পরে রয়েছে, আর এই দ্বিপদ নামকরণের জনক ক্যারোলাস লিনিয়াস, এটাও মনে রাখবে, এটাও পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সিস্টেমেটিক্স কি? দেখো, সিস্টেমেটিক্স এই যে শব্দটার প্রণেতাও কিন্তু বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এই সিস্টেমেটিক্স কি? জীব ও তাদের বৈচিত্র্য এবং তাদের মধ্যে কোনো বিশেষ বা সমস্ত প্রকারের সম্পর্কের যে বৈজ্ঞানিক বা বিজ্ঞানভিত্তিক আলোচনা তাকে বলা হয় সিস্টেমেটিক্স। নেক্সট রয়েছে দেখো,
এখানে একটা তোমাদের ট্যাক্সোনমি থেকে প্রশ্ন দিয়েছে, যে প্রাকৃতিক ব্যবস্থা অনুযায়ী প্রজাতিটিকে নিম্নতর অথবা উচ্চতর ক্যাটাগরিতে বিন্যস্ত করা কোন প্রকার ট্যাক্সোনমি। এটা হচ্ছে কি বিটা ট্যাক্সোনমি। ট্যাক্সোনমিরও তোমাদের ভাগ রয়েছে, 4 ধরনের ট্যাক্সোনমি দেখা যায়। জীববৈচিত্র্য যেটা বলেছিলাম, জীববৈচিত্র্যের যেমন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের 3টা স্তর ছিল, আলফা, বিটা আর গামা, তেমনি ট্যাক্সোনমিরও 4টে পর্যায় রয়েছে, আলফা, বিটা, গামা আর ওমেগা ট্যাক্সোনমি। এর মধ্যে এই যে কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন শুধুমাত্র আমরা জীবটা শনাক্তকরণ করি বা শ্রেণীবিন্যাস করি, সেটাকে বলা হয় আলফা ট্যাক্সোনমি। বিটা ট্যাক্সোনমি পড়ে যায় অঙ্গ সংস্থান, শারীরস্থানিক একাধিক চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন আমরা জীবের শনাক্তকরণ শ্রেণীবিন্যাস করি, সেটা বিটা ট্যাক্সোনমি। গামা ট্যাক্সোনমি একই পর্যায়ে একই প্রজাতিভুক্ত জীবদের মধ্যে যে প্রকরণ দেখা যায় তার আলোচনা, পর্যালোচনা, তাদের আন্তঃসম্পর্ক, বিবর্তনের ভিত্তিতে যে ট্যাক্সোনমি গঠন করা হয় সেটাকে বলা হয় গামা ট্যাক্সোনমি। আর ওমেগা ট্যাক্সোনমি রয়েছে জীবের বংশগতি, কোষতত্ত্ব, রসায়ন, প্রাণী ভূগোল, সংখ্যাতত্ত্ব, কম্পিউটার বিশ্লেষণজনিত তথ্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস করা হয় সেটাকে বলা হয় ওমেগা ট্যাক্সোনমি। অনেক কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে একসাথে দিয়ে যাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো, এটা কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। যে ধরনের প্রশ্ন আসুক তোমরা মোটামুটি করে আসতে পারবে। দেখো এরপরে রয়েছে নিচের কোনটির নমুনার বিবরণ লিপিবদ্ধ করার উপায়। নমুনার বিবরণ লিপিবদ্ধ করার উপায়কে মনোগ্রাফ বলা হয়। নেক্সট রয়েছে হিস্টোরিয়া প্ল্যান্টানাম বইটি রচিত কে? জন রে, বিজ্ঞানী জন রে। সিম্প্যাট্রিক প্রজাতির সৃষ্টির কারণ কি? পলিপ্লয়েডি। আচ্ছা, সিম্প্যাট্রিক প্রজাতি কাকে বলা হয়? যখন জননগতভাবে বিচ্ছিন্ন যে প্রজাতির সৃষ্টি হয়, জননগতভাবে বিচ্ছিন্ন হয়ে যখন নতুন প্রজাতির সৃষ্টি হয়, তখন সেটাকে সিম্প্যাট্রিক প্রজাতি বলা হয়। আরেকটা প্রজাতি রয়েছে অ্যালোপেট্রিক প্রজাতি, এটা ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে যখন নতুন প্রজাতির সৃষ্টি হয় সেটাকে বলা হয় অ্যালোপেট্রিক প্রজাতি। এগুলো একটু ভালো করে পড়বে, সিম্প্যাট্রিক, অ্যালোপেট্রিক এগুলো পরীক্ষাতে আসে। নেক্সট রয়েছে দেখো আইসিবিএন। আইসিবিএন এর ফুল ফর্ম কি? আইসিবিএন দেখো 1961 খ্রিস্টাব্দে এই সংস্থাটা মানে এটা হয়েছিল। আইসিবিএন ইন্টারন্যাশনাল কোড ফর বায়োস্ফিয়ার নোমেনক্লেচার। এরপরে রয়েছে দেখো ট্যাক্সন বলতে কি বোঝায়? ট্যাক্সন বলতে যে কোনো ট্যাক্সোনমিক র্যাঙ্ককে বোঝায়। যেমন ধরো রাজ্য, আহ, পর্ব, গোত্র, বর্গ, গণ, প্রজাতি, এগুলো সব এক একটা ট্যাক্সন বলা হয়। এগুলো ট্যাক্সোনমিক র্যাঙ্ক। এই প্রত্যেকটা ট্যাক্সোনমিক র্যাঙ্কে এক একটা আহ, বলা হয় ট্যাক্সন বলা হয়। ঠিক আছে, ট্যাক্সন শব্দটা প্রবর্তন করেছিলেন কে? বিজ্ঞানী মেয়ার। সিস্টেমেটিক শব্দটা এটা প্রথম কে প্রবর্তন করেছিলেন? একটু আগেই বলেছি, লিনিয়াস। আর এই যে ট্যাক্সন যেটা রয়েছে এটা হচ্ছে গিয়ে হায়ারার্কিতে দেখা যায়। ট্যাক্সোনমিক হায়ারার্কিতে টোটাল 7টা ধাপ দেখা যায় এখানে। এই 7টা ধাপ এর যে সিকোয়েন্সটা পরে কোশ্চেনে রয়েছে তোমাদেরকে বলছি। দেখো রয়েছে দুটি একই প্রকার হলোটাইপকে কি বলা হয়? আইসোটাইপ বলা হয়। নেক্সট রয়েছে ওমেগা ট্যাক্সোনমি জড়িত সম্পর্ক নিরূপণের কাজে। নেক্সট রয়েছে দেখো স্পিসিস প্ল্যান্টানাম। এটা এই গ্রন্থটা 1753 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থটা কার লেখা? ক্যারোলাস লিনিয়াসের। নেক্সট রয়েছে সিস্টেমা নেচার বইটি কার লেখা? এটাও ক্যারোলাস লিনিয়াসের। নেক্সট রয়েছে দেখো জৈবিক প্রজাতি ধারণার প্রবর্তককে? বিজ্ঞানী মেয়র। এরপরে রয়েছে স্পেসিফিক এপিথেট বলা হয়, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, স্পেসিফিক এপিথেট প্রজাতিকে বলা হয়। আর প্রজাতি হচ্ছে গিয়ে ট্যাক্সোনমিক হায়ারার্কির সব থেকে যেটাকে বলা হয় ক্ষুদ্রতম স্তর বা প্রাথমিক স্তর, সেটা হচ্ছে প্রজাতি। নেক্সট রয়েছে দেখো যদি একটি ট্যাক্সনে 2 বা ততোধিক নাম থাকে তাকে কি বলা হয়? তাকে সিনোনিম বলা হয়। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো করবে। সিনোনিম, টোটোনিম, এগুলো কি ধরনের রয়েছে, এগুলো প্রচুর পরীক্ষা আছে, বিশেষ করে সিনোনিম আর টোটোনিম। তাহলে একই ট্যাক্সনের যখন দুটো বা তার বেশি নাম থাকে তাকে বলা হয় সিনোনিম বলা হয়। নেক্সট রয়েছে দেখো নাজা নাজা। এটা কি? নাজা নাজা এখানে দেখো কোনো প্রজাতির যখন গণ আর প্রজাতি দুটোর নামই একই হয় এবং স্পেলিংও একই হয় সেটাকে বলা হয় কি? টোটোনিম বলা হয়। নেক্সট রয়েছে দেখো জাতিজনিগত পদ্ধতি কোনটিকে নির্দেশ করে? বিবর্তনগত ধারার উপর ভিত্তি করে জীবদের গোষ্ঠীভুক্তকরণ, এটা জাতিজনিগত পদ্ধতির মধ্যে পড়ে। নেক্সট রয়েছে কি এর প্রতিটি বিবৃতি হলো? এটাকে লিড বলা হয়। নেক্সট রয়েছে দেখো রয়্যাল, এই কোশ্চেনটা খুব পরীক্ষায় আছে, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? এটা হচ্ছে গিয়ে কিউ ইংল্যান্ড। এটা পৃথিবীর সব থেকে বড় বোটানিক্যাল গার্ডেনের মধ্যে পড়ে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, যেটা ইংল্যান্ডে অবস্থিত। নেক্সট রয়েছে ট্যাক্সোনমিতে কি শব্দটি ব্যবহার হয় কোন ক্ষেত্রে? শনাক্তকরণের ক্ষেত্রে। যখন কোনো জীবকে আমরা শনাক্তকরণ করব সেক্ষেত্রে এই কি শব্দটা ব্যবহার হয়। নেক্সট রয়েছে এশিয়ার বৃহত্তম হারবেরিয়াম কোনটা? এশিয়ার বৃহত্তম হারবেরিয়াম, হারবেরিয়াম কাকে বলা হয়? যেখানে বিভিন্ন উদ্ভিদের প্রজাতিকে শুকনো অবস্থায় সংরক্ষণ করে রাখা হয় তাকে হারবেরিয়াম বলা হয়। এশিয়ার বৃহত্তম হারবেরিয়াম হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, শিবপুর, হাওড়া। নেক্সট রয়েছে দেখো
বোটানিক্যাল গার্ডেনে যে অঞ্চলে বৃক্ষ সংরক্ষণ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় আর্বোরেটাম। বোটানিক্যাল গার্ডেনের যে অঞ্চলে সমস্ত হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ উদ্ভিদদের রাখা হয়, বৃক্ষকে সংরক্ষণ করা, তাকে আর্বোরেটাম বলা হয়। এরপরে রয়েছে দেখো বিশ্বের সকল সুপরিচিত হার্বেরিয়ামগুলিতে কার পদ্ধতি অনুসরণ করা হয়? উদ্ভিদদের ক্ষেত্রে বেনথাম ও হুকারের পদ্ধতিকে অনুসরণ করা হয়। নেক্সট রয়েছে দেখো ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে কোনো প্রজাতি সৃষ্টি হলে তাকে অ্যালোপ্যাথিক প্রজাতি বলে, এটা আগে বলেছি। এরপরে দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে টোপোনিম। কোনো জীবের নামকরণ ও তার বসতি অঞ্চলের নাম অনুসারে হলে, সে যেই অঞ্চলে বসবাস করছে সেই অঞ্চলে, যেমন ধরো আমাদের আম গাছ আমাদের হচ্ছে গিয়ে ভারতবর্ষে পাওয়া যায় বলে আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এই যে তার বসতি অঞ্চলের উপর ভিত্তি করে তার নামকরণ করা হয়েছে সেটাকেই বলা হয় টোপোনিম। এরপরে রয়েছে দেখো একটা স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে। এখানে দেখো যত ধরনের টাইপ রয়েছে এগুলো এই স্তম্ভ থেকেই তোমরা করে নিতে পারবে। তো এগুলো তোমাদের যদি ১ নাম্বারের কোশ্চেনে আলাদা আলাদা করে আসে সেখান থেকেও করতে পারবে। এভাবে স্তম্ভ মেলানো দিলে তো সেটা পারবেই করতে। দেখো কি রয়েছে হলোটাইপ। হলোটাইপ কাকে বলা হয়? হলোটাইপ বলা হয় যেটা নামকরণ করাকে। এরপর রয়েছে প্যারাটাইপ। প্যারাটাইপ কাকে বলা হয়? হলোটাইপের ডুপ্লিকেট। নেক্সট রয়েছে দেখো নিওটাইপ কাকে বলা হয়? আসল নমুনা হারিয়ে গেলে নতুন যে টাইপের ভিত্তিতে নামকরণ করা হয় তাকে নিওটাইপ বলা হয়। আর আইসোটাইপ কাকে বলা হয়? হলোটাইপের সঙ্গে অন্য নমুনা বর্ণিত হয়, সেটাকে বলা হয় আইসোটাইপ। এই প্রত্যেকটা টাইপ ভালো করে করবে। নেক্সট রয়েছে দেখো ট্যাক্সোনমিক ক্যাটাগরির সঠিক সজ্জা। এটা বলেছিলাম ট্যাক্সোনমি যে হায়ারার্কিতে টোটাল 7টা ধাপ রয়েছে, সেই 7টা ধাপের যে ক্যাটাগরির সজ্জাটা কিরকম হয়। দেখো প্রথম আমরা যদি ওপর থেকে নিচের দিকে যাই তাহলে প্রথম দেখবো রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই 7টা। আর যদি নিচু থেকে উপরের দিকে যাই তখন দেখবো প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য। তো তোমাদেরকে পর্যায়ক্রমটা কোন ক্রমটা জানতে চেয়েছে সেটা দেখে উত্তর করবে। এরপরে রয়েছে দেখো জীববৈচিত্র্য সংরক্ষণের নিরিখে সঠিক সজ্জাক্রমটি এখানে বলেছে। জীববৈচিত্র্যকে যে সংরক্ষণ করা হয়, আচ্ছা জীববৈচিত্র্য সংরক্ষণ যে করা হয় সেখানে দুটো পদ্ধতিতে সংরক্ষণ করা হয়, এটা তোমরা জানো। একটা এক্সিটু সংরক্ষণ বলা হয় আর একটা ইনসিটু সংরক্ষণ বলা হয়। ইনসিটু সংরক্ষণ কাকে বলা হয়? কোনো জীবকে যখন তার নিজস্ব বাসস্থানে, সে যেই বাসস্থানে বসবাস করে সেই নিজস্ব বাসস্থানে যখন তাকে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। আর যখন নিজস্ব বাসস্থানের বাইরে কৃত্রিম কোনো পরিবেশে তাকে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। তো এই এক্সিটু সংরক্ষণ আর ইনসিটু সংরক্ষণের মধ্যে, ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে তোমাদের বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, গেম রিজার্ভ, সংরক্ষিত বনাঞ্চল, এগুলো সব তোমাদের পড়ে ইনসিটু সংরক্ষণের মধ্যে। এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জিন বিং ব্যাচ, জিন বীজ ব্যাংক, ক্রায়ো সংরক্ষণ, এগুলো সব পড়ে এক্সিটু সংরক্ষণের মধ্যে। এগুলো তোমাদের পরীক্ষাতে আসে, আমি পুরোটা তোমাদেরকে বলে যাচ্ছি। দেখো এখানে জীববৈচিত্র্য সংরক্ষণের নিরিখে সঠিক সজ্জাক্রমটা দেখো। সব থেকে এখানে দেখো বড় থেকে ছোট যে ক্রমটা দিয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপরে জাতীয় উদ্যান, তারপরে অভয়ারণ্য, তারপরে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। আর এই চারটাই কিন্তু ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে। নেক্সট রয়েছে দেখো ট্যাক্সোনমিক উপাদানগুলোর সঠিক সজ্জাক্রমটি হলো। ট্যাক্সোনমিক উপাদানগুলোর সঠিক সজ্জাক্রম কোনটা? ট্যাক্সোনমিক উপাদানের প্রথম যে স্তরটা সেটা হচ্ছে বৈশিষ্ট্যায়ন। বৈশিষ্ট্যায়নের উপর ভিত্তি করে শনাক্তকরণ করা হয়, তারপরে নামকরণ করা হয়, তারপরে শ্রেণীবিন্যাস করা হয়। তো এটা হচ্ছে গিয়ে সঠিক সজ্জাক্রম। নেক্সট রয়েছে দেখো, এটাও পরীক্ষাতে আছে, ট্যাক্সোনমিক উপাদানগুলোর মধ্যে প্রথম স্তর কোনটা? বৈশিষ্ট্যায়ন। নেক্সট রয়েছে দেখো জীববৈচিত্র্যের স্তর সম্পর্কিত সঠিক সজ্জাক্রম। জীববৈচিত্র্য প্রথম জিনগত বৈচিত্র্য, সব থেকে ক্ষুদ্রতম, তারপরে প্রজাতিগত, তারপরে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। নেক্সট হচ্ছে দেখো ফাইলাম শব্দটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হেকেল। এরপরে দেখো আবার একটা স্তম্ভ দেওয়া হয়েছে যেখানে বিভিন্ন শ্রেণীবিন্যাসের প্রবর্তককে, সেটাই হবে এখানে আলোচনা করা হবে। দেখো প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস করা হয়েছিল, করেছিলেন বেনথাম হুকার। এরপরে কৃত্রিম শ্রেণীবিন্যাস করেছেন লিনিয়াস। জাতিজনিগত শ্রেণীবিন্যাস করেছেন হ্যাচিনসন এবং এংলার। আর 3 ডোমেইন যে শ্রেণীবিন্যাস করেছেন কার্ল উজ। আর 4 ডোমেইনটা করেছিলেন কোপল্যান্ড। আর 5 কিংডম যে এটা করেছিলেন বিজ্ঞানী হুইটেকার বা হোয়াইটেকার, যেটা বলতে পারো। তো এইগুলো আমি সমস্ত বিজ্ঞানীদের নামও বলে যাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনে, যদি না বুঝতে পারো আবার রিপিট করে ভিডিওটা দেখে নিতে পারো। আর ছোট ছোট করে নোট ডাউন করে রাখতে পারো। এরপরে রয়েছে দেখো আইইউসিএন। আইইউসিএন এখানে একটা স্তম্ভ দেওয়া হয়েছে যে কোন সংস্থাটা কি ধরনের কাজ করে। দেখো আইইউসিএন যেটা বলেছিলাম প্রথম রেড ডাটা বুক প্রকাশ করে। এরপরে ডাব্লিউডাব্লিউএফ, এটা হচ্ছে গিয়ে রেড পান্ডা, এটা ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার, রেড পান্ডা সংরক্ষণে। এমএবি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, এমএবি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, এটা হচ্ছে গিয়ে
তোমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ এই এতে কাজ করে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের এই যে WCU রয়েছে আর MAB, এই দুটো সংস্থা মিলে বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য যত টাকা এবং তথ্য প্রদান করার দরকার সমস্ত কিছু এই দুটো সংস্থাই করে। এরপরে রয়েছে দেখো ট্রাফিক, এই যে ট্রাফিক এটা রয়েছে বনজ উদ্ভিদ এবং প্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণ, এটা করা করা হয়। এই সংস্থাগুলো এই কাজগুলোই করে। আর সংস্থাগুলোর ফুল ফর্মগুলো করবে, কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এদের সদর দপ্তর, এগুলোও করবে। এরপরে দেখো পরের কোশ্চেনেই দেওয়া হয়েছে MAB এর পুরো নাম, MAB ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। নেক্সট রয়েছে দেখো ছত্রাকের কোষ প্রাচীরে, আচ্ছা আরেকটা কোশ্চেন এখানে বলে দিই, এই যে বায়োস্ফিয়ার রিজার্ভের তোমাদের বিভিন্ন জোনে ভাগ থাকে। এর এর মধ্যে যেমন ট্রানজিশন জোন, তারপরে থাকে কোর জোন। এর মধ্যে এই যে কোর জোনে কিন্তু কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না, মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকে এই কোর জোনে। এগুলো পরীক্ষাতে আসে বলে এই পয়েন্টগুলো বলে যাচ্ছে। নেক্সট রয়েছে দেখো ছত্রাকের কোষ প্রাচীর যে পদার্থ দিয়ে তৈরি হয়, এটা কাইটিন দিয়ে নির্মিত হয় ছত্রাকের কোষ প্রাচীর। যে সমস্ত ব্যাকটেরিয়াকে উষ্ণ প্রসবনে পাওয়া যায় তাদেরকে বলা হয় থার্মো অ্যাসিডোফাইলস। আচ্ছা, এই যে জীবের 5 রাজ্যের শ্রেণীবিভাগ করেছিলেন বিজ্ঞানী হোয়াইটেকার, এই 5 রাজ্যের শ্রেণীবিভাগের মধ্যে 5টা রাজ্য কি কি ছিল তোমাদের? মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া, এই 5টা রাজ্য ছিল। এই 5টা রাজ্যের মধ্যে তোমাদের প্রথম যে রাজ্যটা সেটা মোনেরা রাজ্য। এই মোনেরা রাজ্যতে যত সমস্ত তোমাদের ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাকটেরিয়া আর সাইনোব্যাকটেরিয়া, এরা সব কিন্তু এর মধ্যে মোনেরা পর্বের মধ্যে পড়ে। এবার এই যে এখানে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, ব্যাকটেরিয়া কোন ব্যাকটেরিয়া উষ্ণ প্রসবনে পাওয়া যায়, এই যে মোনেরাতে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে তাদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। যেগুলো একদম আদি ব্যাকটেরিয়া মানে সব থেকে পুরোনো যুগের ব্যাকটেরিয়া, তাদেরকে আর্কি ব্যাকটেরিয়া বলা হয়। আর রয়েছে ইউ ব্যাকটেরিয়া। এই আর্কি ব্যাকটেরিয়াকে আবার 3টা ভাগে ভাগ করা হয়, মিথানোজেন, হ্যালোফাইলস আর থার্মোঅ্যাসিডোফাইলস। তার মধ্যে এই থার্মোঅ্যাসিডোফাইলস রয়েছে যারা উষ্ণ প্রসবনে থাকে। আর বায়োগ্যাস তৈরিতে বা মিথেন গ্যাস প্রস্তুতিতে কাজে লাগে মিথানোজেন ব্যাকটেরিয়া। পরের কোশ্চেনেই রয়েছে দেখো, এই এত কিছু বলার কারণ কিন্তু একটাই, তোমাদেরকে বোঝানোর জন্য যে কোন জায়গাটাতে এটা রয়েছে। মোনেরা পর্বের মধ্যে এরা পড়ে, এরা আর্কি ব্যাকটেরিয়া গ্রুপের মধ্যে পড়ে। এটা পরীক্ষাতে আসতে পারে যে থার্মো অ্যাসিডোফাইলস বা মিথানোজেন্স ব্যাকটেরিয়া এরা কোন বিভাগের মধ্যে পড়ে, তাহলে এরা আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। আর যেগুলো এমনি ব্যাকটেরিয়া তারা সব ইউ ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। দেখো এখানে বায়োগ্যাস তৈরিতে তাহলে যে ব্যাকটেরিয়া কাজে লাগে সেটা মিথানোজেন। কোন অণুজীব সবচেয়ে বেশি পাওয়া যায়? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। হোয়াইটেকার শ্রেণীবিন্যাস হলো জাতিজনিগত। হোয়াইটেকারের যে শ্রেণীবিন্যাস, যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস হোয়াইটেকার করেছেন, সেটা হচ্ছে গিয়ে জাতিজনিগত শ্রেণীবিন্যাস। এরপরে রয়েছে কোন পদ্ধতিতে ব্যাকটেরিয়া যৌন জনন সম্পন্ন করে? কনজুগেশন, ট্রান্সডাকশন আর ট্রান্সফরমেশন, এই 3টা পদ্ধতি। আর্কি ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া থেকে পৃথক কিভাবে? কোষ পর্দা দ্বারা। নেক্সট রয়েছে দেখো, ব্যাকটেরিয়ার দেহে কোন অংশটি জৈব প্রযুক্তিবিদ্যায় কাজে লাগানো হয়? প্লাজমিড যেটাকে বলা হয়। নিউক্লিওয়েড বা জেনোফোর, এটা জেনোফোর হবে, জেনোফোর গঠিত হয় কি দিয়ে? একটি দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ দ্বারা। অর্থাৎ ব্যাকটেরিয়ার যে জিন বস্তু থাকে সেটাকেও জেনোফোর বলা হয়। দেখো এর পরের কোশ্চেন রয়েছে, ব্যাকটেরিয়া জিন বস্তু তৈরি হয় কি দিয়ে? একটি দ্বিতন্ত্রী ডিএনএ দ্বারা। নেক্সট রয়েছে ব্যাকটেরিয়া, এই কোশ্চেনগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ। আমি এত কোশ্চেন রয়েছে বলে তাড়াতাড়ি করে বলে যাচ্ছি, তোমরা একটু ভিডিওটা স্লো করেও দেখতে পারো বা তোমরা হচ্ছে গিয়ে স্টপ করে করে দেখতে পারো। দেখো রয়েছে ব্যাকটেরিয়া জিন বস্তু তৈরি হয় একটি ডিএনএ দিয়ে। ব্যাকটেরিয়া জিনোমকে বলা হয় নিউক্লিওয়েড। ব্যাকটেরিয়া কোষপ্রাচীরের উপর কি দিয়ে ক্যাপসুল স্তর গঠিত হয়? পলিস্যাকারাইড দিয়ে। জননের জন্য কনিডিয়া ব্যবহার করে অ্যাক্টিনোমাইসিটিসরা। এরপরে রয়েছে দেখো, টিকোইক অ্যাসিড পাওয়া যায় যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে, এটা হয়ে যাবে তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে। গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এগুলো ভালো করে পড়বে। টিকোইক অ্যাসিড পাওয়া যায় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে। আর এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এদের কোষ প্রাচীরটা মোটা হয়। এরা কিন্তু যে তোমাদের ভায়োলেট কালার যেটা, ওটাকে ধারণ করতে পারে। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিন্তু করতে পারে না। ব্লু কালারটাকে, যে নীল কালারটা রয়েছে, যখন এগুলোকে স্টেন করা হয়, স্টেনের কালারটাকে ধরে রাখতে পারে না। কিন্তু এটা এদের মধ্যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটা, এদের কোষপ্রাচীরটা মোটা হয় বলে এরা কিন্তু ধরে রাখতে পারে ওই স্টেনের কালারটা। এরপরে রয়েছে দেখো, জিনোফোর বলতে কি বোঝায়? জিনোফোর বলতে বোঝায় প্রোক্যারিওটিক ডিএনএ। নেক্সট রয়েছে দেখো, কেমো অটোট্রপিক ব্যাকটেরিয়া হলো, কেমো অটোট্রপিক নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টার। সবচেয়ে ক্ষুদ্র কোষ হলো মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমাকে পিপিএলও বলা হয়, পিপিএলও, যার ফুল ফর্ম হচ্ছে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম।
নেক্সট দেখো একটা বিবৃতি আর কারণের কোশ্চেন দেওয়া হয়েছে। কিছু নীলাভ সবুজ শৈবাল বায়ুমণ্ডলে নাইট্রোজেন সংবন্ধন করে, এদের হেটারোসিস্ট নামক বিশেষ কোষ থাকে। এই কারণে এখানে কিন্তু দুটোই সঠিক, বিবৃতিও সঠিক, কারণও সঠিক, এবং কারণটা বিবৃতিটির সঠিক ব্যাখ্যা। এদের হেটারোসিস্ট নামক বিশেষ ধরনের কোষ থাকে বলেই এরা বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে। এর মধ্যে কিছু রয়েছে যারা মিথজীবী ব্যাকটেরিয়া রয়েছে, কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া রয়েছে। স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার মধ্যে তোমাদের পড়ে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজটোব্যাক্টর এগুলো, আর মিথজীবী ব্যাকটেরিয়ার মধ্যে রাইজোবিয়াম পড়ে। এরপরে রয়েছে দেখো স্যালোসংশ্লেষকারী প্রোটিস্টা হলো, স্যালোসংশ্লেষকারী প্রোটিস্টা যাদের দেহে ক্লোরোফিল থাকে বলে এরা সালোকসংশ্লেষ করতে পারে, সেরকমই ইউগ্লিনয়েডস, ডায়াটমস, ডিনোফ্যাজেলেটস এরা সালোকসংশ্লেষকারী প্রোটিস্টার মধ্যে পড়ে। আচ্ছা, এই যে প্রতিটা ভাগ যেটা ধরো মনেরা, প্রোটিস্টা, এদের তোমরা বৈশিষ্ট্যগুলো ভালো করে করবে। এরা কিন্তু এখান থেকে তোমাদের যে সিলেবাস, বিশাল ভাস্ট সিলেবাস, এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। সেজন্য তোমাদেরকে বলে প্রত্যেকটা ভাগের বৈশিষ্ট্য আর উদাহরণগুলো কিন্তু ভালো করে করে যাবে। নেক্সট রয়েছে দেখো মানুষের ক্ষেত্রে এই যে প্লাজমোডিয়াম, যে ম্যালেরিয়া রোগ ছড়া, এই প্লাজমোডিয়ামের সংক্রামক দশা কোনটা? প্লাজমোডিয়াম কিন্তু এক ধরনের আদ্য প্রাণী বা প্রোটিস্টার মধ্যে পড়ে। প্লাজমোডিয়ামের যে যৌন জননটা, যৌন জনন দশা সম্পন্ন হয় মশার দেহে, আর মানুষের দেহে এদের অযৌন জনন সম্পন্ন হয়। তো এই জন্য মানুষ কিন্তু এদের গৌণ পোষক, আর মুখ্য পোষক কিন্তু এদের যেটা মশা, অ্যানোফিলিস মশা। আর এদের যে মানুষের দেহে সংক্রামক দশা সেটাকে বলা হয় ট্রোফোজয়েড। ম্যালেরিয়া রোগ সৃষ্টিতে প্লাজমোডিয়াম সাহায্য করে। এটা এক ধরনের আদ্য প্রাণী, এটা মনে রাখবে। এরপরে রয়েছে দেখো ভাইরয়েড হলো, ভাইরয়েড কি? সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ প্রোটিন আবরণী নয়। নেক্সট রয়েছে দেখো লাইকেনের শৈবাল উপাদানকে কি বলা হয়? ফাইকোবাইন্ড বলা হয়। লাইকেন একটা মিথজীবীয় সহাবস্থান যেখানে শৈবাল আর ছত্রাক একসঙ্গে বসবাস করে। শৈবাল উপাদানকে ফাইকোবাইন্ড বলা হয় আর ছত্রাককে মাইকোবাইন্ড বলা হয়, মেবি। এরপরে রয়েছে দেখো কোনো পোষক ডিএনএ এর মধ্যে ভাইরাল জিনোম প্রবেশ করালে তাকে কি বলা হয়? তাকে প্রোফাজ বলা হয়। নেক্সট হচ্ছে ভাইরাসের প্রোটিন আবরণীকে কি বলা হয়? ক্যাপসিড বলা হয়। ভিরিয়ন কি? সংক্রমণযোগ্য ভাইরাস কণা। এগুলো প্রচুর পরীক্ষাতে আসে তোমাদের, ভাইরয়েড, ভিরিয়ন, প্রোফাজ, এগুলো প্রচুর পরীক্ষাতে আসে। এরপরে রয়েছে দেখো সব থেকে ছোট ভাইরাস কি? রাইনো ভাইরাস। রাইনো ভাইরাস সব থেকে ক্ষুদ্রতম ভাইরাস, আর আলুর যে এক্স ভাইরাস রয়েছে, পটাটো এক্স ভাইরাস, এটা সবচেয়ে বড় ভাইরাস। নেক্সট রয়েছে লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের সহাবস্থান, একটু আগে এটা বলেছিলাম। এরপরে রয়েছে দেখো, আচ্ছা এই লাইকেন কিন্তু বায়ু দূষণকে নির্দেশ করে। কোনো জায়গায় যদি বায়ুতে সালফার দূষণ ঘটে তাহলে সেক্ষেত্রে লাইকেনের রং পরিবর্তন হয়ে যায়, লাইকেনের রং সবুজ থেকে পরিবর্তন হয়ে বাদামি বা খয়েরি বর্ণে পরিণত হয়। সেটা দেখে বোঝা যায় যে ওই অঞ্চলে বায়ু দূষিত রয়েছে। এরপরে রয়েছে দেখো ভলভক্সের বড় নিশ্চল স্ত্রীগ্যামেট ও ছোট সচল গ্যামেটের মিলনকে কি বলা হয়? উগ্যামি বলা হয়। এখানের মধ্যে এই যে জনন পদ্ধতি উগ্যামি, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি কাদের মধ্যে দেখা যায়, এগুলো একটু ভালো করে করে যাবে। নেক্সট রয়েছে দেখো মহাকাশচারীরা কোন শৈবালকে প্রোটিন সমৃদ্ধ হিসেবে খাদ্য হিসেবে গ্রহণ করে? ক্লোরেল্লা। খুবই সোজা প্রশ্ন। এরপরে রয়েছে কোন শৈবাল পন্ড সিল্ক নামে পরিচিত? স্পাইরোগাইরা। নেক্সট প্রশ্ন রয়েছে মশ বর্গের অধিকাংশ সদস্যের রেণু বিস্তারের জন্য ক্যাপসুলে কি থাকে? পেরিস্টোম দাঁত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, পেরিস্টোম দাঁত কি, এটাও আসে পরীক্ষাতে। তাহলে এগুলো রেণু বিস্তারের জন্য ক্যাপসুলে এই পেরিস্টোম দাঁত থাকে। নেক্সট একটা বিবৃতি কারণের প্রশ্ন দেওয়া হয়েছে দেখো ব্রায়োফাইটার লিঙ্গধর দশা প্রধান ও রেণুধর দশা অপ্রধান। কারণ দিয়েছে রেণুধর উদ্ভিদ পুষ্টির জন্য লিঙ্গধর উদ্ভিদের উপর নির্ভর করে। এখানে দেখো বিবৃতি ও কারণ দুটোই সঠিক, কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা। এরপরে রয়েছে দেখো হর্সটেল টেরিডোফাইটা কাদের বলা হয়? ইকুইজিটামকে বলা হয়। টেরিডোফাইটা কাদেরকে বলা হয়? ফার্ন বর্গদেরকে বলা হয়। ফার্ন বর্গদেরকে, উদ্ভিদের যে ফার্ন বর্গ রয়েছে তাদেরকে টেরিডোফাইটা বলা হয়। এর মধ্যে এই হর্সটেল টেরিডোফাইটা বলা হয় ইকুইজিটামকে। নেক্সট রয়েছে দেখো নেক্সট প্রশ্ন, টেরিডোফাইটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলে। টেরিডোফাইটাতে প্রথম সংবহন করা দেখা যায়, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসে যে উদ্ভিদদের মধ্যে প্রথম কোন শ্রেণীতে আমরা এই সংবহন কলা দেখতে পাই? এটা হবে টেরিডোফাইটাতে। আর সেই জন্য টেরিডোফাইটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। এখানেও কিন্তু বিবৃতির কারণ দুটোই সঠিক, কিন্তু কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। এই কারণে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয় না, কিন্তু ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়, এটাও সঠিক, কারণটাও সঠিক, কিন্তু কারণটা এর ব্যাখ্যা নয়। এরপরে রয়েছে দেখো টেরিডোফাইটার লিঙ্গধর উদ্ভিদকে কি বলা হয়? প্রোথ্যালাস বলা হয়। নেক্সট রয়েছে বিবর্তনের ধারা অনুসারে উদ্ভিদ রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠীগুলোর সঠিক ক্রম কোনটা? প্রথম শৈবাল এসেছে, তারপরে মশ, তারপরে শৈবাল বা অ্যালগি, মস বা ব্রায়োফাইটা, ফার্ন বা টেরিডোফাইটা, তারপরে ব্যক্তবীজী, গুপ্তবীজী।
নেক্সট রয়েছে দেখো ব্রায়োফাইটার মূল উদ্ভিদ দেহ কি ধরনের হয়, ডিপ্লয়েড প্রকৃতির হয়। নেক্সট রয়েছে কোন ফার্ন ওয়াকিং ফার্ন নামে পরিচিত, এটা হবে অ্যাডিয়ান্টাম। নেক্সট রয়েছে ক্লাব মস, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ক্লাব মস এটা হচ্ছে কি লাইকোপোডিয়ামকে বলা হয়, এটা টেরিডোফাইটার মধ্যে পড়ে। এটা প্রচুর পরীক্ষাতে আসে যে লাইকোপোডিয়াম কোন এর মধ্যে পড়ে, এটা তাহলে টেরিডোফাইটার মধ্যে পড়ে। নেক্সট রয়েছে দেখো ব্যক্তবীজী উদ্ভিদের মূলে, যেমন পাইন গাছের মূলে যে ছত্রাকের অবস্থান তাকে কি বলা হয়, মাইকোরাইজা বলা হয়, এটাও একটা মিথজীবীয় সহাবস্থান। নেক্সট রয়েছে দেখো কোন জোটটি সঠিক নয়, জুস্পোর, অ্যাসপারজিলাস রেণু উৎপাদন, এখানে হবে সিউডোস্পোর, প্লাজমোডিয়াম স্বরেণু উৎপাদন। নেক্সট রয়েছে গেমিউল, স্পঞ্জিলা, কোরোকোদগম, কনিডিয়াস, পেনিসিলিয়াম, অজনুজেনাস, সবগুলোই ঠিক রয়েছে, অপশন কয়েকটা ভুল রয়েছে। নেক্সট রয়েছে দেখো একটি একতন্ত্রী ডিএনএ ভাইরাসের উদাহরণ দাও, এটা কলিফাজ এফডি হবে। নেক্সট রয়েছে ডিএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাসের উদাহরণ দাও, ফুলকপির মোজাইক ভাইরাস, এগুলো পড়ে যাবে। সাধারণত উদ্ভিদ ভাইরাস, ডিএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাস আর আরএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাস, এগুলো হচ্ছে পড়ে পড়ে যাবে, কারণ উদ্ভিদ ভাইরাস সাধারণত আরএনএ যুক্ত হয়, কিন্তু ডিএনএ যুক্ত এটা ফুলকপির মোজাইক ভাইরাস। দেখো এখানে 98 এর প্রশ্ন দেওয়া আছে, একটি রেট্রো ভাইরাস হলো, এটা এইচআইভি ভাইরাস উদাহরণ হবে। এই যে রেট্রো ভাইরাস কাদেরকে বলা হয়, এদের দেহে একতন্ত্রী আরএনএ থাকে, কিন্তু এদের যে এই আরএনএ সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ থাকে, এই আরএনএ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক উৎসেচকের সাহায্যে আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে, সেই জন্য এদেরকে বলা হয় রেট্রো ভাইরাস। নেক্সট রয়েছে দেখো কোষ প্রাচীর বিহীন বহু নিউক্লিয়াস যুক্ত প্লাজমোডিয়াম গঠনকারী জীবগোষ্ঠীর নাম কি, স্লাইম মোল্ড। নেক্সট রয়েছে ভাইরয়েডের একটি উদাহরণ, এটা হবে পটাটো স্পিন্ডল টিউবার। কোন উদ্ভিদ গোষ্ঠী নিষেকের আগে হচ্ছে গিয়ে নিষেকের আগে শস্য গঠিত হয়, এটা শস্য হবে, নিষেকের আগে শস্য গঠিত হয়, এটা এখানে ব্যক্তবীজী উদ্ভিদ। নেক্সট রয়েছে দ্বিনিষেক ঘটে কাদের মধ্যে, দ্বিনিষেক ঘটে গুপ্তবীজী উদ্ভিদদের মধ্যে। গুপ্তবীজী উদ্ভিদদের মধ্যে প্রথম যে দুটো পুংজনন কোষ থাকে, এই পুংজনন কোষের একটা হ্যাপ্লয়েড প্রকৃতির পুংজনন কোষ একটা হ্যাপ্লয়েড প্রকৃতির ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে টুয়েন প্রকৃতির জাইগোট উৎপন্ন করে, আরেকটা যে হ্যাপ্লয়েড প্রকৃতির পুংজনন কোষ থাকে অর্থাৎ রেণু মাতৃকোষ, সেটা টুয়েন প্রকৃতির নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে থ্রিএন প্রকৃতির শস্য নিউক্লিয়াস উৎপন্ন করে। তো এই যে দুবার যেহেতু এখানে নিষেক সম্পন্ন হচ্ছে, সেই জন্য এই পদ্ধতিটাকে বলা হয় দ্বিনিষেক পদ্ধতি, এটা গুপ্তবীজী উদ্ভিদদের মধ্যে দেখা যায়। নেক্সট রয়েছে দেহ অরীয়ভাবে প্রতিসম, এইগুলো প্রচুর পরীক্ষাতে আসে, তোমরা ভালো করে পড়বে। প্রতিসাম্যের ওপর কিভাবে বিভিন্ন প্রাণীদেরকে ভাগ করা হয়, কোন প্রাণী কিভাবে প্রতিসাম্য, এর মানে এদেরকে কিভাবে ভাগ করে, অরীয় ভাবে প্রতিসাম্য মানে একে অরীয় তলে ভাগ করা যায়। তো এর মধ্যে তোমাদের রয়েছে যেটা এখানে উত্তর দেখো, একাইনোডার্মাটা আর সিলেন্টারাটা পর্বের প্রাণীরা কিন্তু সমস্ত দ্বি অরীয় ভাবে দেহ, এদের এদের দেহটা অরীয় ভাবে প্রতিসাম্য। এর তোমরা উদাহরণ এ করলে সাগর কুসুম, তারা মাছ, এগুলো করতে পারো, দেহ অরীয় ভাবে প্রতিসম। এর পরে রয়েছে এর যে সমতা অনুযায়ী চারটা ভাগে ভাগ করা হয় প্রাণীদেরকে, অসাম্য বা অ্যাসিমেট্রিক্যাল, দ্বিপার্শ্ব প্রতিসাম্য বা বাইলেটারাল সিমেট্রি, অরীয় প্রতিসাম্য বা রেডিয়াল সিমেট্রিকে ইংলিশে বলা হয়, আর যেটা ডিঅরীয় প্রতিসাম্য বা বাইরেডিয়াল সিমেট্রি বলা হয়। এর প্রত্যেকটার উদাহরণ তোমরা ভালো করে যাবে। এখানে দ্বিঅরীয় প্রতিসাম্য দেখা যায় বোরো, হার্মিফোরা এদের মধ্যে। এরপরে রয়েছে দেখো ত্রিস্তর যুক্ত সিলোমবিহীন প্রাণীরা কোন পর্বে, এটা প্লাটিহেলমিনথিস। এই প্লাটিহেলমিনথিসই প্রথম পর্ব যেখানে ত্রিস্তর যুক্ত মানে ত্রিস্তর দেখা যায়, এর আগে বা তিনটে স্তর দেখা যায় এদের দেহে। এর আগে যে পর্বগুলো থাকে প্লাটিহেলমিনথিসের আগে, পরিফেরা, নিডারিয়া, এরা কিন্তু সব ডিপ্লোব্লাস্টিক প্রাণী, এদের দেহে দুটো স্তর থাকে, জান স্তর, এক্টোড্রাম আর এন্ডোড্রাম, আর এটাই প্রথম পর্ব প্লাটিহেলমিনথিস, যাদের মধ্যে ত্রিস্তর, এক্টোড্রাম, এন্ডোড্রাম আর মেসোড্রাম তিনটা স্তর দেখা যায়। এইগুলো একটু প্রথম কোন পর্বের মধ্যে ত্রিস্তর এসেছিল, এগুলো পরীক্ষাতে কিন্তু আসে, তোমরা এগুলো ভালো করে পড়ে যাবে এদের উদাহরণগুলো। এরপরে রয়েছে দেখো সুসংগঠিত পৌষ্টিকতন্ত্র দেখা যায় কাদের মধ্যে, এন্টারোজোয়া প্রকৃতি, এন্টারোজোয়া এদের মধ্যে। তো এরপরে রয়েছে দেখো কোন পর্বের প্রাণীদের সিউডোসিলম দেখা যায়, সিউডোসিলম বা ছদ্মসিলম। সিলম কাকে বলা হয়, প্রাণীদেহে অবস্থিত যে গৌণ দেহগহ্বর বা মেসোড্রাম কোষ দিয়ে যে আবৃত থাকে তাকেই সিলম বলা হয়, যে দেহগহ্বর থাকে যেটা মেসোড্রাম কোষ দিয়ে আবৃত থাকে তাকে সিলম বলা হয়। এবার এই সিলমের উপর ভিত্তি করে তিনটে ভাগে ভাগ করে, যাদের সিলম রয়েছে তারা সিলোমেটা প্রকৃতির, যাদের সিলম
সিলোম নেই তাদেরকে আসিলোমেটা প্রকৃতির বলা হয়। আর কিছু প্রাণী রয়েছে যাদের সিলোম থাকে না, কিন্তু এদেরকে দেখে মনে হয় যে ওদের সিলোম রয়েছে, তো সেগুলোকে বলা হয় সিউডোসিলোমেটা বা ছদ্মসিলোমেটা। এই সিউডোসিলোম বা ছদ্মসিলোম দেখা যায় নিমাটোডা আর রোটিফার পর্বের সমস্ত প্রাণীদের মধ্যে। এগুলো তোমাদের উদাহরণ হিসাবেও আসতে পারে, তোমরা সেখানেও করতে পারো। আর সিলোমেটা দেখা যায় সমস্ত সিলোম দেখা যায় সমস্ত কেঁচো, জোঁক আর মানুষ, এদের মধ্যে সিলোম দেখা যায়। আর আসিলোমেটা রয়েছে যাদের মধ্যে সিলোম থাকে না, সিলোম গহ্বর, এরা হচ্ছে স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল এগুলো। এর পরে রয়েছে দেখো প্রকৃত সিলোম দেখা যায়, পরের কোশ্চেনেই দেওয়া হয়েছে প্রকৃত সিলোম দেখা যায় কেঁচো, জোঁক, মানুষ তেমন। এর পরে রয়েছে দেখো ডিউটেরাস্টোম পর্ব। ডিউটেরাস্টোম পর্ব কাদেরকে বলা হয়? এই যে ভ্রূণের যে ব্লাস্টোপোর থাকে, ভ্রূণের ব্লাস্টোপোর পরিবর্তিত হয়ে পূর্ণাঙ্গ প্রাণীর প্রথম যখন পায়ুছিদ্র উৎপন্ন হয় তাদেরকে বলা হয় ডিউটেরাস্টোম। এর উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা হয়। প্রথম কোনটা উৎপন্ন হয় ব্লাস্টোপোর থেকে, যাদের মুখছিদ্র উৎপন্ন হয় প্রথম তাদেরকে প্রোটোস্টোম বলা হয়, আর যাদের প্রথম পায়ুছিদ্র উৎপন্ন হয় তাদেরকে ডিউটেরাস্টোম বলা হয়। এই ডিউটেরাস্টোম পর্ব একাইনোডার্মাটা আর কর্ডাটা, আর যেটা হচ্ছে গিয়ে প্রোটোস্টাম পর্ব অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা এগুলো। নেক্সট রয়েছে দেখো হিমোসিল গহ্বর দেখতে পাওয়া যায় আরশোলাদের মধ্যে। এরপরে একটা স্তম্ভ মেলানো রয়েছে দেখো অঙ্গস্তরীয়, এদের কাজ মধ্যে দেখা যায় একেরটা খ হবে, অঙ্গস্তরীয় গঠন দেখা যায় যকৃৎ কৃমির মধ্যে। তারপরে কোষস্তর গুচ্ছ দেখা যায় স্পঞ্জিলার মধ্যে, কলাস্তরীয় গঠন প্রথম দেখা যায় ওবেলিয়া এদের মধ্যে, আর অঙ্গতন্ত্র স্তর দেখা যায় কেঁচোর মধ্যে। এখানে এটা করবে। এরপরে রয়েছে দেখো ড্যাশ পর্বের প্রাণীদের প্রোটোস্টোমিয়া বলা হয়, একটু আগে বলেছিলাম প্রোটোস্টোমিয়া, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা বলা হয়, এখানে আমি একটাই দিয়েছি অ্যানিলিডা। নেক্সট প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে সমস্ত পরীক্ষাতে আসে। পর্তুগিজ ম্যান অফ ওয়ার নামে পরিচিত ফাইসেলিয়াকে বলা হয় পর্তুগিজ ম্যান অফ ওয়ার। এরপরে রয়েছে কোন পর্বের প্রাণীদের মেসোগ্লিয়া স্তর দেখা যায়? নিডারিয়া পর্বের প্রাণীদের। এরা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী, কিন্তু এদের ডিপ্লোপ্লাস্টিক দুটো স্তরের মাঝখানে এই মেসোগ্লিয়া নামক স্তর দেখা যায়। এরপরে রয়েছে কলাতন্ত্র বিহীন বহুকোষী প্রাণীদেরকে কি বলা হয়? প্যারাজোয়া বলা হয়। এইভাবে প্রাণীদেরকে তিনটে ভাগে ভাগ করা হয়, প্রোটোজোয়া, প্যারাজোয়া আর মেটাজোয়া। প্রোটোজোয়া প্রোটিস্টা রাজ্যের সমস্ত প্রাণীদেরকে প্রোটোজোয়া বলা হয়, আর যাদের অনুন্নত যে কলাস্তর বা কলাতন্ত্র বিহীন যে বহুকোষী প্রাণী তাদেরকে প্যারাজোয়া বলা হয়, আর যাদের সুগঠিত উন্নত কলাতন্ত্র অঙ্গ থাকে তাদেরকে মেটাজোয়া বলা হয়। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো একটা স্তম্ভ মেলানো, এখানেও দেখো এই স্তম্ভ মেলানো গুলো দিয়েছি যাতে এখানে একটা প্রশ্নের মধ্যে তোমাদের অনেকগুলো প্রশ্ন তোমরা করতে পারো, সেই জন্য স্তম্ভ মেলানো অনেক দিয়েছি। দেখো এখানে বলেছে স্পঞ্জিলা, এই স্পঞ্জিলা কিন্তু স্বাদু জলের স্পঞ্জকে স্পঞ্জিলা বলে, এটা পরীক্ষাতে আছে, স্বাদু জলের স্পঞ্জকে কি বলা হয়? স্পঞ্জিলা বলা হয়। তারপরে চ্যালিনা, এই চ্যালিনা হলো মৃত মানুষের আঙুল, এটা প্রচুর পরীক্ষায় আছে। ডেড ফিঙ্গার্স অফ ম্যান, এটা কোনটাকে বলা হয়? চ্যালিনাকে বলা হয়। ইউপ্ল্যাকটেলা, এটা হচ্ছে গিয়ে ভেনাসের ফুলঝুরি, আর হচ্ছে গিয়ে ভেনাসের ফুলের ঝুড়িকে বলা হয় ইউপ্ল্যাকটেরা। আর পোর্টেরন নেপচুন কাপ বলা হয় প্রোটেরিয়নকে। এগুলো এদের বিজ্ঞানসম্মত নাম, আর এগুলো এদের বিভিন্ন রকম নাম। এগুলো এই যে ভেনাসের ফুলের ঝুড়ি, সাধু জলের স্পঞ্জ, নেপচুন কাপ কোনটাকে বলা হয়, তারপরে মৃত মানুষের আঙুল, এগুলো পরীক্ষায় প্রচুর আসে, এগুলো করে যাবে। এরপরে রয়েছে দেখো কোন প্রাণীর রেচন অঙ্গ কি, তার উপর ভিত্তি করে এখানে দেওয়া হয়েছে। দেখো এখানে আরশোলা হচ্ছে গিয়ে প্রথম যেটা হবে ম্যালপিজিয়ার নালিকা, কেঁচোর হবে নেফ্রিডিয়া, তারপরে ব্যালানোগ্লসাস রয়েছে প্রোবসিস গ্রন্থি, আর চ্যাপ্টা কৃমি শিখা কোষ বা ফ্লেম কোষ, এগুলো সব করবে। নেক্সট রয়েছে আরেকটা স্তম্ভ মেলানো, এখানেও হচ্ছে এই ধরনেরই প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম দেখো এগুলো বিজ্ঞানসম্মত নামগুলো দেওয়া রয়েছে, পাইলা বা শামুক যেগুলোকে বলা হয়, এদের যেটা দেখা যায় রাডুলা দেখা যায়। বোম্বয়েক্স, যেটা হচ্ছে গিয়ে বোম্বয়েক্স মরি, মৌমাছি যেগুলোকে বলা হয়। তো এদের মধ্যে কি দেখা যায়? ম্যালপিজিয়ান নালিকা দেখা যায়। প্লিউরোব্রাঙ্কিয়া কাদের মধ্যে দেখা যায়? প্লিউরোব্রাঙ্কিয়া চিরুনিপাত বা কমপ্লেট দেখা যায় এই সমস্ত পর্বের প্রাণীদের মধ্যে। কমপ্লেট কোন পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়? এটাও কিন্তু প্রচুর পরীক্ষায় আছে, এর একটা উদাহরণ দেওয়া হয়েছে প্লিউরোব্রাঙ্কিয়া। আর কমপ্লেট দেখা যায় তোমাদের নিডারিয়া পর্বের মধ্যে। ঠিক আছে। প্রথম আছে পরিফেরা, তারপরে যে নিডারিয়া পর্ব রয়েছে, নিডারিয়া নয়, তোমাদের এটা হচ্ছে টিনোফোরা পর্বের বৈশিষ্ট্য। টিনোফোরা পর্বের মধ্যে চিরুনি প্লেট বা কমপ্লেট দেখা যায়। এই প্লিউরোব্রাঙ্কিয়া কিন্তু একটা টিনোফোরা পর্বের প্রাণী। নেক্সট রয়েছে টেনিয়া সোলিয়াম, যেটা হচ্ছে গিয়ে চ্যাপ্টা কৃমি, এদের শিখা কোষ দেখা যায়। নেক্সট রয়েছে দেখো এখানে সমস্ত
লার্ভার নাম দেওয়া রয়েছে। কোন পর্বের প্রাণীদের কোন লার্ভা দেখা যায়। এখানে তোমরা এটা ভালো করে করবে, আমি পুরো ছকটা দিয়ে দিয়েছি এখানে। দেখো, প্ল্যানুলার লার্ভা দেখা যায় হেমিকর্ডাটাদের মধ্যে। এরপরে হচ্ছে টর্নেরিয়া লার্ভা দেখা যায় সিলেন্টেরাটার মধ্যে। ট্রোকোফোর লার্ভা দেখা যায় অ্যানিলিডা পর্বের মধ্যে। আর বাইপিনারিয়া লার্ভা দেখা যায় একাইনোডার্মাটার মধ্যে। গ্লসিডিয়াম লার্ভা দেখা যায় মোলাস্কা পর্বের মধ্যে। নেক্সট ভেলিজার লার্ভা দেখা যায় হচ্ছে গিয়ে নিডারিয়া পর্বের মধ্যে। আর র্যাবডিটিফর্ম দেখা যায় অ্যানিলিডা পর্বের মধ্যে। এইগুলো প্রত্যেকটা সরি, র্যাবডিটিফর্ম অ্যানিলিডার মধ্যে নয়, র্যাবডিটিফর্ম দেখা যায় অ্যাস্কেলমেন্থিসের মধ্যে। তো এইগুলো তোমরা প্রত্যেকটা কোন পর্বের প্রাণীদের কোনটা তোমাদের যেমন দেখো মোলাস্কার কিন্তু শুধু যে গ্লসিডিয়াম লার্ভা দেখা যায় তা নয়, মোলাস্কার মধ্যে ট্রোকোফোর, ভেলিজার এই লার্ভাগুলোও দেখা যায়। তো এক একটা পর্ব রয়েছে, তাদের 2-3টা করে লার্ভা দশা দেখা যায়, কিন্তু এর লার্ভা দশাগুলো কোনটা কোনটার এটা করে যাবে। নেক্সট রয়েছে দেখো ডেভিল ফিশ। ডেভিল ফিশ কাকে বলা হয়? অক্টোপাসকে বলা হয় ডেভিল ফিশ। অক্টোপাস মোলাস্কা পর্বের প্রাণী। ল্যাসোকোস কাদের মধ্যে দেখা যায়? টিনোফোরা পর্বের প্রাণীদের মধ্যে ল্যাসোকোস দেখা যায়। টিউবফিট কোন পর্বের বৈশিষ্ট্য? অ্যাগাইনোডার্মাটার বা নালীপদ। টিউনিক আবরণী দেখা যায় ইউরোকর্ডাটার মধ্যে। হেপাটিক পোর্টালতন্ত্র দেখা যায় সমস্ত কোর্ডাটা ভার্টিব্রাটার মধ্যে। কোন প্রাণী গোষ্ঠীতে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়? স্পিসেস। ভেনাস হৃৎপিণ্ড মানে শুধুমাত্র একটাই অলিন্দ আর একটাই নিলয় দেখা যায়, সে কারণে এদের মধ্যে কিন্তু যেহেতু কোনো ভাগ থাকে না, এদের যে রক্তটা সংবহন হয় সেখানে দূষিত আর বিশুদ্ধ রক্ত মিশে যায়। সেই কারণে এই হৃৎপিণ্ডগুলোকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। এটা পিসেসের মধ্যে দেখা যায়, অর্থাৎ ফিশ যে এর পর্বের মধ্যে দেখা যায়। নেক্সট হচ্ছে ব্যাং বা উভয়চর শ্রেণীর লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস যুক্ত হয়। মেসোজয়িক যুগটি হলো সরীসৃপ প্রাণীদের স্বর্ণযুগ। সরীসৃপ প্রাণীদের জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়? স্পেনোডনকে বলা হয়। ফোরামেন অফ প্যাসিফিক কোথায় অবস্থিত? টিকটিকিদের হৃৎপিণ্ডে। সাপের বিষদাঁত কোথায় থাকে? ম্যাক্সিলাতে। আড়াআড়ি অবসারণী ছিদ্র যে শ্রেণীতে দেখা যায়? রেপটিলিয়া। এগুলো প্রত্যেকটা পর্বের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, এগুলো তোমরা করবে। এরপরে দেখো দিয়েছে অমেরুদণ্ডী প্রাণীদের বিবর্তনের সাপেক্ষে সঠিক কর্ম। এটা পরিফেরা, তারপরে নিডারিয়া, তারপরে টিনোফোরা, তারপরে প্লাটিহেলমিনথিস, এভাবে আসে। এখানে রয়েছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের ভিত্তিতে সঠিক ক্রম। তাহলে প্রথম যেটা বলেছিলাম, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হাড় দেখা যায় মাছেদের, তারপরে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট উভয়চরদের, 3.5 প্রকোষ্ঠ সরীসৃপদের। এর ব্যতিক্রম রয়েছে কুমির সরীসৃপ হলেও তার 4 প্রকোষ্ঠ দেখা যায়, আর পক্ষী স্তন্যপায়ীদের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায়। তো এটাই হয়ে যাবে সঠিক ক্রম। এরপরে শ্বাসমূল দেখা যায় কাদের মধ্যে? হ্যালোফাইটস উদ্ভিদদের মধ্যে। নেক্সট রয়েছে যেসব মূলে নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়া উপস্থিত থাকে সেটাকে কি বলা হয়? নোডুলেটেড মূল বলা হয়। এটা তোমাদের উদ্ভিদ জগতের মধ্যে চলে এলাম। উদ্ভিদের যে বিভিন্ন যে রয়েছে, উদ্ভিদের যে অঙ্গসংস্থানিক গঠন রয়েছে, মূল আর তোমাদের যে ফুল পাতা, এগুলো উদ্ভিদের যে অঙ্গসংস্থানিক গঠন রয়েছে সেগুলোর মধ্যে এটা পড়ে। এরপরে দেখো এখানে দেওয়া রয়েছে, আচ্ছা এই যে প্রাণীদের পর্বটা বললাম, এখানে আমি কিন্তু কোনো উদাহরণ দিইনি। এখানে উদাহরণগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে, প্রত্যেকটা পর্বের উদাহরণ। কিছু কিছু প্রাণী রয়েছে যাদের নাম রয়েছে ফিশ, কিন্তু আসলে তারা ফিশ নয়। এগুলো প্রচুর পরীক্ষাতে আসে, তোমরা দেখবে। যেমন ধরো সিলভার ফিশ আর্থ্রোপোডা পর্বের মধ্যে পড়ে, কিন্তু এর নাম সিলভার ফিশ। তো এর মধ্যে সি হর্স রয়েছে, এটা কিন্তু ফিশ পর্বেরই মানে অরিজিনাল ফিশ পর্বের মধ্যেই পড়ে, কিন্তু এদের নামের মধ্যে ফিশ নেই। তো এই ধরনের কিছু ব্যতিক্রম রয়েছে যেগুলো তোমরা ভালো করে পড়বে। এরপরে যেটা তোমাদেরকে বলার, বিভিন্ন যে প্রাণীদের পর্বের মধ্যে কোন প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য কি কি, এগুলো একটু ভালো করে দেখে যাবে। এগুলো বিশেষ বৈশিষ্ট্যগুলো থেকে প্রচুর পরীক্ষাতে আসে। যেমন ধরো তোমাদের কয়েকটা প্রাণীদের নাম আমি বলে দিচ্ছি। সি ফেদার, এটা একাইনোডার্মাটা পর্বের মধ্যে পড়ে। এই ধরনের কিছু প্রাণী রয়েছে, যেমন ফিশ, জেলিফিশ নিডারিয়া পর্বের মধ্যে, ক্রেফিশ আর্থ্রোপোডাদের মধ্যে। আর এই যে যত অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব রয়েছে, অমেরুদণ্ডী মেরুদণ্ডী, তাদের মধ্যে আর্থ্রোপোডা কিন্তু সব থেকে বড় পর্ব। আর্থ্রোপোডাতে সব থেকে বেশি পরিমাণে প্রাণী পাওয়া যায়। এরপরে সিলভার ফিশ আর্থ্রোপোডার মধ্যে পড়ে, স্টার ফিশ একাইনোডার্মাটার মধ্যে পড়ে, হ্যাগ ফিশ কর্ডাটার মধ্যে পড়ে, ডগ ফিশ কর্ডাটা, ডেভিল ফিশ পড়ে মোলাস্কার মধ্যে, গোল্ড ফিশ কর্ডাটার মধ্যে পড়ে। অ্যাকচুয়াল ফিশ কোনগুলো সেগুলো তোমাদেরকে জানতে হবে, এগুলো পরীক্ষাতে প্রচুর আসে। বিভিন্ন ফিশ দিয়ে নাম দিয়ে দেয়, তার মধ্যে যেটা একটা থাকে যেটা অরিজিনাল ফিশ নয়, সেগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে। এরপরে উদ্ভিদের এটাতে চলে যাচ্ছি। দেখো তোমাদের এত তো সবকিছু কোয়েশ্চেন করা সম্ভব হয়নি, তো সেই জন্য যতটা পারছি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো রয়েছে একটি মূলবিহীন উদ্ভিদ হলো, মূলবিহীন উদ্ভিদ কোনটা? উলফিয়া। এরপরে দেখো 136 নম্বর প্রশ্ন রয়েছে, আত্তীকরণ মূল বা অ্যাসিমিলেটরি রুট দেখা যায়
গুলঞ্চ বা রাসনাতে। এই যে এই মূলগুলো, মূলের বিভিন্ন ভাগ রয়েছে, এই ভাগগুলো করবে। মূলের বিভিন্ন অঞ্চল থাকে, যেমন মূলোত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, স্থায়ী অঞ্চল, মূলরোম অঞ্চল। এই প্রত্যেকটা অঞ্চলের কাজ এবং মূল কোথা থেকে উৎপন্ন হচ্ছে তার উপর ভিত্তি করে দুভাগে ভাগ করেছে। যে সমস্ত মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় তাদেরকে স্থানিক মূল বা প্রধান মূলের মধ্যে ফেলা হয়, আর অস্থানিক মূল রয়েছে যারা ভ্রূণমূল ছাড়া অন্য জায়গা থেকে উৎপন্ন হয়। যেমন পাতা থেকে পাথরকুচি উৎপন্ন হয়, ওরা সব পাথরকুচি, পাতার যে পাতা থেকে, পাতার কিনারা থেকে যে মূল উৎপন্ন হয়, এইগুলো সব তোমাদের অস্থানিক মূলের মধ্যে পড়ে। এই অস্থানিক মূলের মধ্যে আবার প্রধান মূল, শাখা মূল, প্রশাখা মূল, প্রধান মূলের যেগুলো রয়েছে শাখা মূল, প্রশাখা মূল। আবার এই প্রধান মূলের কাজের উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন ভাগ করা যায়। যেমন বিভিন্ন কিছু মূল রয়েছে যারা খাদ্য সঞ্চয় করতে পারে, কিছু মূল রয়েছে যারা অঙ্গজ জননে সাহায্য করে, যারা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। এরকম বিভিন্ন ধরনের মূল রয়েছে, তাদের বিভিন্ন কাজ রয়েছে। এদের উদাহরণগুলো ভালো করে পড়বে, মূলের যে বিশেষ কাজগুলো। এরপরে রয়েছে কাণ্ড উৎপন্ন হয় ভ্রূণ মূল থেকে। তাহলে মূল উৎপন্ন হয় আর কাণ্ড উৎপন্ন হয় ভ্রূণ মুকুল থেকে। এরপরে কাণ্ডেরও বিভিন্ন ভাগ রয়েছে, বিভিন্ন রূপান্তরিত কাণ্ড রয়েছে। এই রূপান্তরিত কাণ্ডগুলো সব ভালো করে পড়বে। এখানে আমি কিছু কোয়েশ্চেন দিয়েছি, দেখো। এগুলো আলুচ্চক, আলুচ্চক কি কাক্ষিক মুকুল, এটা আদার ভোজ্য অংশকে বলা হয় গ্রন্থিকন্দ। এগুলো সব কাণ্ড, আলু, আদা এগুলো সব কাণ্ড। এর যে কোনগুলো কি টাইপের সেটাই এখানে দেওয়া হয়েছে। বুলবিল পাওয়া যায় চুপড়ি আলুতে। ফাইলোক্ল্যাড হলো সবুজ রসালো বা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, যেগুলো মরু অঞ্চলের উদ্ভিদ, ক্যাকটাস জাতীয়। ওদের যে কাণ্ডটা হয় চ্যাপ্টা, রসালো প্রকৃতির হয়, জল ধারণ করে রাখার জন্য। এগুলোকে ফাইলোক্ল্যাড বলা হয়। ক্ল্যাডোট দেখা যায় কিসের মধ্যে? এটা হচ্ছে অ্যাসপারাগাস। অ্যাসপারাগাসের মধ্যে বা শতমূলি যেটাকে বলা হয় তার মধ্যে ক্ল্যাডোট দেখা যায়। এই ধরনের বিভিন্ন উদাহরণ, এদের সংজ্ঞা সহ উদাহরণ, সংজ্ঞা নয়, উদাহরণগুলো ভালো করে পড়ে যাবে। এরপরে রয়েছে দেখো স্তম্ভ মেলানো একটা দেওয়া রয়েছে। এগুলো বিভিন্ন ধরনের ধাবক, বিভিন্ন ধরনের ধাবকগুলো কোনটা কার দেখা যায় সেটাই উদাহরণ এখানে ছকের মধ্যে দেওয়া রয়েছে। যেমন ধাবক দেখা যায় একের আমরুলের মধ্যে দেখা যায়, ঊর্ধ্ব ধাবক দেখা যায় চন্দ্রমল্লিকার মধ্যে, খর্ব ধাবক দেখা যায় টোপাপানা, আর বক্রধাবক মেন্থার মধ্যে দেখা যায়। এগুলো করবে। এরপরে রয়েছে আংশিক কাণ্ডবেষ্টক পত্রমূল দেখা যায় কাদের মধ্যে? নারকেল, সুপারি। নারকেল, সুপারি গাছের যে পাতার যে মূলটা দেখবে, পত্রমূল যেটা কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, ওটা অনেকটা লম্বা হয়। পাতাটাকে ছিঁড়লে ওটা কাণ্ডের নিচু পর্যন্ত অংশটা থাকে, এটাকে কাণ্ডবেষ্টক পত্রমূল বলা হয়। কিছুটা কাণ্ডটাকে ঘিরে থাকে। এগুলো নারকেল, সুপারির মধ্যে দেখা যায়। পাতা কাঁটায় রূপান্তরিত হয় কাদের? ইউফরবিয়া। মটর গাছের আকর্ষগুলি, এটা পত্রকে রূপান্তরিত রূপ। এইগুলো প্রচুর পরীক্ষায় আছে যে কোনটা কিসের পরিবর্তিত বা রূপান্তরিত রূপ। এরপরে রয়েছে দেখো বিভিন্ন ধরনের ফুল, ফুলের উদাহরণ দেওয়া রয়েছে। কোনটা কি ধরনের ফুল? দেখো ফুলের আদর্শ ফুলের চারটা স্তবক থাকে। কি কি চারটা স্তবক থাকে? বৃতি থাকে, দলমণ্ডল থাকে, আর পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। এই চারটা উপাদানের মধ্যে যে কোনো একটা অনুপস্থিত থাকলে সেটাকে বলা হয় অসম্পূর্ণ ফুল, আর চারটে থাকলে তাকে আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুল বলা হয়। তো এখানে সেই অনুযায়ী দেখো অসম্পূর্ণ ফুল কোনটা হয়ে যাবে? রজনীগন্ধা হয়ে যাবে। তারপরে সম্পূর্ণ ফুল জবা। অসমাঙ্গ ফুল রয়েছে যেটা হচ্ছে অপরাজিতা, আর অপ্রতিসম ফুল রয়েছে সর্বজয়। এগুলো ফুলের বিভিন্ন ভাগ পড়বে। এইগুলো উদ্ভিদের যে শারীরস্থানিক গঠন তার মধ্যে, বা উদ্ভিদের যে অঙ্গ সংস্থান গঠন তার মধ্যে এই সমস্তগুলো পেয়ে যাবে তোমরা। এবারে স্কুটেলাম। স্কুটেলাম কি? এইগুলো হলো একবীজপত্রী উদ্ভিদের ওপর, একবীজপত্রী উদ্ভিদের যে বর্ম আকৃতির বীজপত্র দেখা যায় সেটাকে স্কুটেলাম বলে, যেমন ভুট্টা। তো এগুলোকে কিন্তু স্কুটেলাম বলা হয়। এরপরে রয়েছে দেখো নিষিক্ত, পরিণত, পরিবর্তিত ডিম্বককে কি বলা হয়? বীজ বলা হয়। নিষেকের পরে যে ডিম্বকটা থাকে সেটা বীজে পরিণত হয়, আর ডিম্বাশয় থেকে ফল উৎপন্ন হয়। সেই জন্য বলেছে নিষিক্ত, পরিণত, পরিবর্তিত ডিম্বককে বীজ বলা হয়। ভুট্টা বীজের বাইরে যে প্রোটিন আবরণী থাকে তাকে কি বলা হয়? অ্যালিউরন বলা হয়। গুপ্ত বীজ উদ্ভিদের শস্য হলো ট্রিপ্লয়েড প্রকৃতির। একটু আগেই বলেছিলাম কিভাবে ট্রিপ্লয়েড প্রকৃতির হয়, যে পুংজনন মাতৃকোষ থাকে এন প্রকৃতির, তার সঙ্গে নির্মিত নিউক্লিয়াস 2n প্রকৃতির, এগুলো যুক্ত হয়ে 3n প্রকৃতির শস্য নিউক্লিয়াস উৎপন্ন হয়। এটা গুপ্তবীজী উদ্ভিদে। এরপরে রয়েছে দেখো কোন উদ্ভিদে টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস দেখা যায়? জবাতে। এরপরে রয়েছে পর্ণবৃন্ত। হলো পর্ণবৃন্ত কি? পরিবর্তিত পত্রবৃন্ত। পাতার আদি কলাকে কি বলা হয়? মেসোফিল কলা। মেসোফিল কলায় ক্লোরোফিল থাকে বা ক্লোরোপ্লাস্ট থাকে, সেখানে উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়। এটাও পরীক্ষা আছে যে উদ্ভিদের সালোক সংশ্লেষ কোথায় সম্পন্ন হয়? পাতার আদি কলা, যেটা মেসোফিল কলাতে। অপ্রকৃত ফল, যে সমস্ত ফল ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় না তাদেরকে অপ্রকৃত ফল বলা হয়।
এগুলো যেমন দিয়েছে দেখো উদাহরণ, চালতা, স্ট্রবেরি, আপেল, এগুলো এগুলো সব যেমন হচ্ছে গিয়ে ধরো আপেল পুষ্পাক্ষ থেকে উৎপন্ন হয়, চালতা বৃতি থেকে উৎপন্ন হয়, এগুলোকে এজন্য অপ্রকৃত ফল বলা হয়। প্রকৃত ফল, অপ্রকৃত ফল, যেগুলোকে ফলস ফ্রুট বা ট্রু ফ্রুট বলা হয়, এগুলো করবে। তারপরে ফ্রুটের আরো বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, সরল ফল, নিরস ফল, গুচ্ছিত ফল, যৌগিক ফল, একক ফল। তারপরে ফলের আরো বীজের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগ থাকে, এই ভাগগুলো উদাহরণগুলো করবে, এখান থেকে উদাহরণগুলোই আসে পরীক্ষাতে। এরপরে রয়েছে নিষেক ছাড়া ফল উৎপাদন পদ্ধতিকে কি বলা হয়? পার্থেনোকার্পি বলা হয়। বিভিন্ন হরমোন প্রয়োগের মাধ্যমে নিষেক ছাড়াই ফল উৎপাদন হয়, তাকে পার্থেনোকার্পি বলা হয়। এরপরে উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সাহায্য করে, উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সাহায্য করে ফেলোজেন। উদ্ভিদের যে বিভিন্ন ভাজক কলা থাকে, ভাজক কলার বিভিন্ন অংশ, এগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। যেমন অগ্রস্থ ভাজক কলা থাকে, পার্শ্বস্থ ভাজক কলা থাকে, নিবেশিত ভাজক কলা থাকে, এগুলো বিভিন্ন অংশকে বৃদ্ধিতে সাহায্য করে, সেগুলোকে প্রাইমারি গ্রোথ বলা হয়। আর এই যে গৌণ বৃদ্ধি, সেকেন্ডারি গ্রোথ, এটা দেখা যায় ফেলোজেন, ফেলোজেন যে অংশটা, এটা গৌণ বৃদ্ধিতে সাহায্য করে। ক্যাম্বিয়াম রিং গঠন করে না, কর ক্যাম্বিয়াম। নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষ, সিবনল আর ফ্লোয়েম তন্তু, সিবনল ও ফ্লোয়েম তন্তু, এগুলো ফ্লোয়েমেরই বিভিন্ন অংশ। নেক্সট রয়েছে বাশতন্তু। বাশতন্তু কোথায় দেখা যায়? পাট, নারকেল, কার্পাস, এগুলোতে বাশতন্তু দেখা যায়। ক্লোরোপ্লাস্ট সমন্বিত প্যারেনকাইমাকে কি বলা হয়? ক্লোরেনকাইমা। এইগুলো সব ভাজক কলার ভাগ। উদ্ভিদের যে ভাজক কলা রয়েছে, ভাজক কলার মধ্যে বিভিন্ন ধরনের ভাগ দেখা যায়। তারপরে হচ্ছে ভাজক কলাগুলো পরিবর্তিত হয়ে পরে স্থায়ী কলায় পরিণত হয়, সেখানে বিভিন্ন ধরনের ভাগ দেখা যায়। তারই ভাগগুলো এখানে তোমাদের বিভিন্ন কোশ্চেনে আসে যে কোনটা কোন ধরনের ভাগের মধ্যে পড়ে। এখানে যেমন দেখো, এই যে দেওয়া হয়েছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা কলা কিন্তু সরল স্থায়ী কলার মধ্যে পড়ে। এই ভাগটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। উদ্ভিদ কলার দুটো কলা দেখা যায়, একটা ভাজক কলা আর একটা স্থায়ী কলা। এর ভাজক কলার মধ্যে এবার তোমাদের উৎপত্তি অনুসারে প্রাথমিক আর গৌণ ভাজক কলা দেখা যায়। অবস্থান অনুসারে একটু আগে বললাম অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত। কাজ অনুসারে পোটোড্রাম, প্রোক্যাম্বিয়াম আর গাউন্ড মেরিস্টেম। আর কোষ বিভাজনের তল অনুসারে মাস, প্লেট আর রিব ভাজক কলা দেখা যায়। আর স্থায়ী কলার মধ্যে সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা আর বিশেষ কলা। এর মধ্যে সরল স্থায়ী কলার মধ্যে এই প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলো আছে। জটিল স্থায়ী কলার মধ্যে আছে জাইলেম, ফ্লোয়েম। তো এইগুলো তোমাদের পরীক্ষায় ভাগগুলো যে বলে দিলাম। এখানে দেখো ক্লোরোপ্লাস্ট যে সমস্ত প্যারেনকাইমা কোষে থাকে তাদেরকে বলা হয় ক্লোরিনকাইমা। এরপরে রয়েছে দেখো কোন কলা উদ্ভিদের ক্ষত নিরাময়ে সাহায্য করে? এটা হয়ে যাবে উড ক্যাম্বিয়াম। উদ্ভিদকে কোনো অংশ থেকে কেটে দিলে সেই ক্ষতটা নিরাময় করতে সাহায্য করে উড ক্যাম্বিয়াম। এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম অবস্থান করে দুটি নালিকা বান্ডিলের মাঝে। জাইলেম কলার অন্তর্গত সজীব কোষ জাইলেম প্যারেনকাইমা। জাইলেম কলার অন্তর্গত যত কোষ থাকে, জাইলেম কলার মধ্যে ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, এই 4 ধরনের কোষ দেখা যায়। তার মধ্যে এই জাইলেম প্যারেনকাইমা ছাড়া বাকি সব কোষ কিন্তু মৃত। এটা পরীক্ষাতে প্রচুর আছে যে জাইলেম কলার অন্তর্গত কোন কোষটা সজীব কোষ? জাইলেম প্যারেনকাইমা কোষ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, জাইলেম তন্তুকে ড্যাশ ও ফ্লোয়েম তন্তুকে ড্যাশ বলা হয়? জাইলেম তন্তুকে কাষ্ঠল তন্তু আর ফ্লোয়েম তন্তুকে বাঁশতন্তু বলা হয়। পত্ররন্ধ্রের রক্ষী কোষকে ঘিরে থাকে কোন কোষ? সহায়ক কোষ থাকে। পত্ররন্ধ্রের যে গার্ড সেলগুলো থাকে সেগুলোকে আবার ঘিরে থাকে সহায়ক কোষ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, জলজ উদ্ভিদের স্ফীত কাণ্ডে কোন প্রকার প্যারেনকাইমা কোষ দেখা যায়? এরেনকাইমা। বায়ুবহরযুক্ত যে প্যারেনকাইমা কোষ তাকে এরেনকাইমা বলা হয়। দেখবে কচুরিপানা জাতীয় উদ্ভিদের পাতার যে পত্রবিন্দু থাকে, পাতার নিচে যে পত্রবিন্দু থাকে, পত্রবিন্দুর অঞ্চলটা ফোলা টাইপের থাকে এবং ওখানে বিভিন্ন মানে বায়ুগহ্বর থাকার জন্য ওই অঞ্চলটা ফুলে থাকে। তো ওই অঞ্চলটার যে কোষগুলো, ওইগুলো এই এরেনকাইমা কোষ দিয়ে গঠিত, যেগুলো বায়ুগহ্বরযুক্ত হওয়ার জন্য বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ, এদেরকে এরেনকাইমা বলা হয়। এরপরে রয়েছে উচ্চ শ্রেণীর উদ্ভিদে খাদ্য পরিবহন ঘটে ড্যাশ কোষের মাধ্যমে? শিবনলের মাধ্যমে। শিবনল কোন কলার অন্তর্গত? ফ্লোয়েম কলার অন্তর্গত। জটিল স্থায়ী কলা ফ্লোয়েম কলা, তার অন্তর্গত শিবনল, তার মধ্য দিয়ে উচ্চ শ্রেণীর উদ্ভিদে খাদ্য পরিবহন ঘটে। আর জাইলেম কলার মাধ্যমে জল, মূলরোম থেকে জলটা পরিবহন হয় জাইলেম কলার মাধ্যমে। আর পাতা থেকে খাদ্য উদ্ভিদের সারা শরীরে যে ছড়িয়ে পড়ে সেটা হয় ফ্লোয়েম কলার মধ্য দিয়ে। আর উচ্চ শ্রেণীর যে রয়েছে উদ্ভিদ, তার ফ্লোয়েম কলা শুধুমাত্র শিবনল দিয়েই
এই খাদ্যের পরিবহনটা ঘটে। নেক্সট রয়েছে একটা স্তম্ভ, দেখো এখানে কোনটা কি সেটা বলেছে। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। গ্রন্থিময় ট্রাইকোম এটা কোথায় দেখা যায়? তামাক গাছে। দংশক রোম কোথায় দেখা যায়? বিচুটি পাতাতে। এরপরে রয়েছে মধুগ্রন্থি থাকে কলসপত্রী গাছে, আর হাইপোথোট কচুতে দেখা যায়। তো এই স্তম্ভ মেলানোটা এখানে ধরো দিয়ে দিল যে নিম্নলিখিত কোনটিতে গ্রন্থিময় ট্রাইকোম দেখা যায়, তাহলে এটা উত্তর কি হবে? তামাক গাছে। তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসলে পারবে। এরপরে রয়েছে কোন ধরনের পাতায় স্পঞ্জি প্যারেনকাইমা দেখা যায়? থাকে সমাঙ্গ পৃষ্ঠ ও বিষম পৃষ্ঠতে। দু ধরনের পাতাতেই থাকে। সমাঙ্গ পৃষ্ঠ মানে যে পাতার দুটো পৃষ্ঠই একই রকম দেখতে, আর যে পাতার দুটো পৃষ্ঠ আলাদা রকম দেখতে হয় তাদেরকে বিষম পৃষ্ঠ বলা হয়। মূলের ত্বককে কি বলা হয়? এপিব্লেমা বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অগ্রস্থ ভাজক কলার ড্যাশ থেকে আদি বা ভূমি কলাতন্ত্র সৃষ্টি হয় পারণ কোষ থেকে। মূলরোম দ্বারা শোষিত জল ড্যাশ মাধ্যমে জাইলেম বাহিকাতে পর্যবেক্ষণ করে, এটা পারণ কোষ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ফেলোজেনের বাইরে কর্ক সহ মৃত কলাকে কি বলা হয়? বাল্কলক বলা হয়, বলকল বলা হয়। এরপরে রয়েছে দেখো একটা স্তম্ভ মেলানে, এখানেও দেওয়া রয়েছে বিভিন্ন যে এ অংশ রয়েছে উদ্ভিদের, সেই কলাগুলো কোন কলা কিসের মধ্যে কি কাজ করে। এখানে দেখো বহিঃস্থলীয় যে আদি কলাতন্ত্র রয়েছে সেটা অধস্তক গঠনে সাহায্য করে। অন্তঃস্থলীয় যে আদি কলাতন্ত্র সেগুলো মজ্জা গঠনে সাহায্য করে। পাতার আদি কলাতন্ত্র এটা মেসোফিল কলা, আর সংবহন কলাতন্ত্র এটা হচ্ছে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তো এই প্রশ্ন এটাও করবে স্তম্ভটা। নেক্সট রয়েছে দেখো, দ্বিবীজপত্রী মূলের যে অন্তর্গঠন রয়েছে তার বাইরে থেকে ভেতরের দিকে কি ধরনের কোষ দেখা যায়, তার সজ্জাক্রমটা এখানে রয়েছে দেখো। এপিব্লেমা সব থেকে বাইরে দেখা যায়, তারপরে বহিঃস্তর, তারপরে ক্যাসপেরিয়ান পট্টি, এটা ক্যাসপেরিয়ান পট্টি হবে, আর পরিচক্র। এইভাবে সজ্জাক্রমটা দেখা যায় বাইরে থেকে ভেতরের দিকে, অর্থাৎ সব থেকে ভেতরে পরিচক্র থাকে, তার বাইরে ক্যাসপেরিয়ান পট্টি থাকে, তার বাইরে বহিঃস্তর, তার বাইরে এপিব্লেমা থাকে। এরপরে এখানে একটা ছবি দেওয়া হয়েছে, এই ছবিতে এ আর বি চিহ্নিত করা রয়েছে। এই এ আর বিটা কি? এই এটা হলো পত্ররন্ধ্র, আর বিটা রক্ষী কোষ বা গার্ড সেল যেটাকে বলা হয়। নেক্সট রয়েছে দেখো, ট্রাকিয়া দেখা যায়। ট্রাকিয়া কিসের মধ্যে দেখা যায়? ট্রাকিয়া কিসের অংশ? জাইলেম কলার অংশ। জাইলেম কলার মধ্যে ট্রাকিয়া জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু দেখা যায়। সেই ট্রাকিয়াটা বেশিরভাগ গুপ্তবীজী আর অল্প সংখ্যক ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে দেখা যায়। সঙ্গী কোষ কি? সঙ্গী কোষ হলো আসলে পরিবর্তিত প্যারেনকাইমা কোষ। নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের দেখো, জিমনোস্পার্ম উদ্ভিদের ক্ষেত্রে ফ্লোয়েম কলা অনুপস্থিত থাকে সিপনল আর সঙ্গী কোষ। জিমনোস্পার্ম যে উদ্ভিদ, অর্থাৎ যেগুলো ব্যক্তবীজী উদ্ভিদ হয় তাদের ক্ষেত্রে ফ্লোয়েম কলায় সিপনল আর সঙ্গী কোষটা অনুপস্থিত থাকে। বদ্ধ নালিকায় বান্ডিলে অনুপস্থিত থাকে ক্যাম্বিয়াম। আর যেটা কোন বলেছে এরপরে, কোন ভাজক কলা প্রস্থ বরাবর বৃদ্ধিতে সাহায্য করে? এটা পার্শ্বস্থ ভাজক কলা। আর কলা কি? কলা সমভাবে উৎপন্ন আর একই কাজ করে এমন বিভিন্ন কোষ সমষ্টিকেই কলা বলা হয়। এরপরে দেখো, প্রাণী কলার বিভিন্ন অংশ। প্রাণী কলা আগে বলে দিই, প্রাণী কলা 4টা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে রয়েছে তোমাদের প্রথম যে আবরণী কলা, তারপরে থাকে যোগ কলা, তারপরে পেশি কলা, আর শেষে থাকে স্নায়ু কলা। এই 4 ধরনের কলা তোমাদের দেখা যায় মানে যে কোনো প্রাণীর গঠনতন্ত্রের মধ্যে, প্রাণীদের গঠনতন্ত্রে এই 4 ধরনের কলা দেখা যায়। তো এখানে বিভিন্ন ধরনের সেই কলাগুলো থেকে, বিভিন্ন কলাতে বিভিন্ন ধরনের কোষ থাকে, সেগুলো থেকে কোষটি দেওয়া রয়েছে। দেখো এখানটায় রয়েছে ত্বকের যে সিবেসিয়াস গ্রন্থি থাকে সেটা কোন ধরনের গ্রন্থি? হলোক্রিন গ্রন্থি। ঘনাকাকার আবরণী কলা কোথায় থাকে? ঘর্মগ্রন্থিতে। ঘনাকাকার আবরণী কলা এটা কিসের অংশ? আবরণী কলার অংশ। আবরণী কলা যে সরল আবরণী কলা তার মধ্যে এই ঘনাকাকার, এগুলো ঘর্মগ্রন্থিতে দেখা যায়। এককোষী গ্রন্থির একটা উদাহরণ বলেছে গবলেট কোষ। এরপরে রয়েছে অ্যাপোক্রিন গ্রন্থির কাজ স্তনগ্রন্থি থেকে দুগ্ধক্ষরণ। নেক্সট রয়েছে ফুসফুসের যে অ্যালভিওলাসে কোন ধরনের আবরণী কলা দেখা যায়? আইসাকার বা স্কোয়ামাস আবরণী কলা। মেরোক্রিন গ্রন্থির উদাহরণ লালা গ্রন্থি। এরপরে রয়েছে যে কলা থেকে কার্সিনোমা জাতীয় ক্যান্সার সৃষ্টি হয় তা হলো কি? আবরণী কলা। অ্যাডিপোজ কলার কাজ কি? চর্বি সঞ্চয় আর শক্তি আধার হিসাবে কাজ করে। নেক্সট রয়েছে রক্তবাহী যে প্রকার আবরণী কলা দেখা যায়, রক্তবাহী মানে শিরা আর ধমনী প্রাচীরগুলোতে আয়সাকার আবরণী কলা দেখা যায়। ড্যাশ কোষে ব্রাশবড়া দেখতে পাওয়া যায়, যে কোষগুলো শোষণে সাহায্য করে, যেমন ধরো ক্ষুদ্রান্তে যে ভিলাই, এই অংশগুলোতে ব্রাশবড়া দেখা যায়। নেক্সট রয়েছে মানুষের সিলিয়েটেড এপিথেলিয়াম দেখা যায় কোথায়? ট্রাকিয়া
ট্রাকিয়াতে, মানে ট্রাকিয়াতে এই সিলিয়াযুক্ত কোষগুলো, এপিথেলিয়াম কোষ থাকার জন্য এখানে বিভিন্ন অংশে চলাচল করতে সুবিধা হয়। এরপরে রয়েছে বিভিন্ন বস্তু। নেক্সট রয়েছে ম্যাক্রোফাজ, মাস্টকোষ, ফাইব্রোব্লাস্ট, এগুলো যে প্রকার যৌগকলায় দেখতে পাওয়া যায়। এগুলো অ্যারিওলার শিথিল যৌগকলা বা অ্যারিওলার শিথিল যৌগকলাতে এগুলো দেখতে পাওয়া যায়, কানেকটিভ টিস্যু যেগুলো। এরপরে রয়েছে মানুষের নাকে কোন প্রকার যৌগকলা দেখতে পাওয়া যায়? কার্টিলেজ। কার্টিলেজ দেখতে পাওয়া যায়। আমাদের অস্থি, তরুণাস্থি, রক্ত, এগুলো সব কিন্তু যৌগকলার মধ্যেই আসে। এরপর রয়েছে অস্থিকলার ধাত্রে কোন প্রকার কোষ দেখা যায়? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট ও অস্টিওসাইট। হাড় পেশির সাথে হাড় পেশির সাথে যার সাহায্যে যুক্ত থাকে তাকে কি বলা হয়? টেন্ডন বলা হয়। আর একটা হাড়ের সঙ্গে অপর হাড় যে সুতোর মতন, সরু সুতোর মতো অংশ দিয়ে যুক্ত থাকে সেগুলোকে লিগামেন্ট বলা হয়। এরপরে রয়েছে যৌগকলার অন্তর্গত যে কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয়? প্লাজমা কোষ থেকে। ভল্কম্যানের ক্যানেল কোথায় দেখা যায়? দৃঢ় অস্থিতে দেখা যায়। এই ভল্কম্যানের ক্যানেল কি দিয়ে গঠিত হয়? এই যে হ্যাবারসিয়ার নালীগুলো রয়েছে, ওই হ্যাবারসিয়ার নালীগুলো পরপর যুক্ত হয়ে ভল্কম্যানের ক্যানেল গঠন করে। এরপরে অনুচক্রিকা। অনুচক্রিকা হচ্ছে গিয়ে রক্তের যে রয়েছে রক্তকোষ, অনুচক্রিকা। এই অনুচক্রিকা কিরকম হয়? এটা নিউক্লিয়াস বিহীন হয়। নেক্সট রয়েছে দেখো অস্থি ও তরুণাস্থির মধ্যে প্রধান পার্থক্য কি? হ্যাবারসিয়ান নালী। একটু আগে বলেছিল অস্থির মধ্যে হ্যাবারসিয়ান তন্ত্র থাকে, সেখানে হ্যাবারসিয়ান নালী দেখা যায়। এরপরে রয়েছে কোন কোন কোষ ম্যাক্রোফেজ রূপে কাজ করে? মনোসাইট। কোন ডব্লিউবিসি এর সংখ্যা সব থেকে বেশি থাকে? বেসোফিল। এই বেসোফিল থেকে হেপারিন নামক একটা পদার্থ গঠিত হয়। এই হেপারিন আমাদের যে রক্তবাহ রয়েছে, রক্তবাহ শিরা আর ধমনী, এর মধ্যে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়, রক্ত চঞ্চল হতে দেয় না, রক্তটাকে তরল রাখতে সাহায্য করে। যেটা এই হেপারিন নামক পদার্থটা মাস্ট কোষ থেকেও ক্ষরিত হয় আর এই বেসোফিল থেকেও ক্ষরিত হয়। এরপরে রয়েছে দেখো মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওসাইট কি করে? অনুচক্রিকা সৃষ্টি করে। এরপরে রয়েছে মানব শরীরে রক্তের যে বিভিন্ন রক্তকোষ রয়েছে, এগুলো একটুখানি বলে দিই তোমাদের। রক্তের রক্তকোষ রয়েছে। রক্তে সাধারণত ৩ ধরনের রক্তকোষ দেখা যায়, যেটা কি আরবিসি, ডব্লিউবিসি আর অনুচক্রিকা, প্লেটলেটস দেখা যায়। এর মধ্যে যে আরবিসিকে এরিথ্রোপয়েটিন বলা হয়। এর গড়ায়ু প্রায় ১২০ দিন মতন। আর এগুলো উৎপন্ন হয় ভ্রূণ অবস্থাতে, আরবিসি উৎপন্ন হয় যকৃৎ থেকে, আর পরিণত অবস্থায় প্লীহা বা অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। তো এইগুলো এক্সট্রা ইনফরমেশনের মধ্যে। এছাড়া এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা রয়েছে, শ্বেত রক্তকণিকাকে আবার দুভাগে ভাগ করা যায়, অদানাদার আর দানাদার। এর মধ্যে অদানাদার যে শ্বেত রক্তকণিকা রয়েছে সেগুলো হলো মনোসাইট আর লিম্ফোসাইট। এর মধ্যে এই মনোসাইট আর লিম্ফোসাইটের কাজ কি? এই মনোসাইট আর নিউট্রোফিল রয়েছে, যেগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। আর যেটা রয়েছে তোমাদের লিম্ফোসাইট রয়েছে, লিম্ফোসাইট কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে। আর দানাদারের মধ্যে যেটা রয়েছে ৩ প্রকারের, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এর মধ্যে নিউট্রোফিলের কাজটা বলে দিলাম। আর ইওসিনোফিল আমাদের শ্বেত রক্তকণিকা যে ইওসিনোফিল রয়েছে, এটা হিস্টামিন নামক এক ধরনের পদার্থ নিঃসরণ করে, যেটা আমাদের শরীরে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। আর বেসোফিলটাও বললাম, বেসোফিলের কাজ কি? বেসোফিল হেপারিন নামক একটা পদার্থ নিঃসরণ করে, যেটা রক্তবাহে রক্তকে জমাট বাঁধতে দেয় না। এই যে রক্তের pH হয় 7.4। এটা সামান্য ক্ষারীয় প্রকৃতির হয় রক্ত। রক্তের যে শ্রেণীবিভাগ, এখানে আমি রক্ত থেকে মোটামুটি যে ধরনের প্রশ্নগুলো আসে তোমাদেরকে বলে যাচ্ছি। সমস্ত প্রশ্ন তো করতে পারি না, তো যেগুলো আমার খেয়াল আছে বলে যাচ্ছি। তো রক্তের শ্রেণীবিভাগ, যেটা এবিও ব্লাড গ্রুপিং। এই এবিও ব্লাড গ্রুপিং করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1901 খ্রিস্টাব্দে। আমাদের লোহিত রক্তকণিকায় উপস্থিত অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিনের ওপর ভিত্তি করে এগুলো ভাগগুলো করেছিলেন। আর আমাদের রক্তের যে গ্রুপ রয়েছে তার মধ্যে যে ও নেগেটিভ রক্তের গ্রুপকে বলা হয় সার্বিক দাতা, আর এবি পজিটিভকে বলা হয় সার্বিক গ্রহীতা। তো এইগুলো ছিল মোটামুটি রক্ত থেকে। এরপরে রয়েছে দেখো মেগা ক্যারিওসাইট অনুচক্রিকা সৃষ্টি করে। নেক্সট রয়েছে মানব শরীরে রক্তের পরিমাণ কত? 5 লিটার। তো রক্ত থেকে বাকি যে ইনফরমেশনগুলো বললাম, এই যে রক্ত যেহেতু এটা তরল যৌগকলার অংশ, এটা ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়। ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে আমরা, যেহেতু ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী, আমাদের ভ্রূণের যে মেসোডার্ম স্তর সেখান থেকে এটা উৎপন্ন হয়। এরপরে রয়েছে দেখো কোন মৌল রক্ততঞ্চনে সাহায্য করে? ক্যালসিয়াম। রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং এ সাহায্য করে। এরকম 14খানা ফ্যাক্টর রয়েছে। এই 14খানা ফ্যাক্টর, তার মধ্যে প্রধান হচ্ছে গিয়ে এই ক্যালসিয়াম আয়ন লাগে, এছাড়া ফাইব্রিনোজেন লাগে।
আর একটা উপাদান যেটা হচ্ছে গিয়ে রক্তের মধ্যে মুক্ত অবস্থায় থাকে না, অনুচক্রিকার মধ্যে থাকে। এই অনুচক্রিকা রক্ত তঞ্চনে সাহায্য করে। অনুচক্রিকা যখন কোনো আঘাতপ্রাপ্ত স্থানে ধাক্কা খায় সেখান থেকে থ্রোম্বোপ্লাস্টিন উৎপন্ন হয়। এই থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সঙ্গে মিলিত হয়ে প্রথম বিনেজ নামক এনজাইম গঠন করে, আর যেটা হচ্ছে গিয়ে পরবর্তীকালে প্রথম বিনকে অ্যাক্টিভ করে সেখান থেকে থ্রম্বিন উৎপন্ন করে। এইভাবে কিন্তু রক্ত ক্লট করতে সাহায্য করে কাটা জায়গায়। তো রক্ততঞ্চনে তাহলে 14খানা ফ্যাক্টর রয়েছে, এর মধ্যে থ্রোম্বোপ্লাস্টিন যে ফ্যাক্টরটা এটা রক্তের এর মধ্যে থাকে, অনুচক্রিকার মধ্যে থাকে। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবে, বলে দিলাম মোটামুটি করে। রক্তের কোন উপাদান অ্যান্টিবডি উৎপাদন করে? একটু আগেই বলেছিলাম শ্বেত রক্তকণিকা, যেটা লিম্ফোসাইট। কোলাজেন কি? এটা এক ধরনের স্ক্লেরোপ্রোটিন। এরপরে দেখো বিভিন্ন কোষ রয়েছে যেগুলো যৌগকলারই বিভিন্ন ধরনের কোষ। তো এই কোষগুলো কি কাজ করে? এখানে দেখো রয়েছে প্লাজমা কোষ। প্লাজমা কোষ এর কাজ কি? অ্যান্টিবডি উৎপাদন করে। অ্যাডিপোজ কলা, যেটা বাদামি স্নেহ পদার্থ। মাস্ট কোষ থেকে হিস্টামিন ক্ষরিত হয়, আর ডাস্ট কোষ ফুসফুসে দেখা যায়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, রক্ত হলো প্রধান তরল যৌগ কলা। এটা বিবৃতি দেওয়া রয়েছে, কারণ রক্ত একটি তরল সংযোগকারী কলা যা বিভিন্ন পদার্থের পরিবহনে সাহায্য করে। এখানে বিবৃতির কারণ দুটাই সঠিক, কিন্তু কারণটা কিন্তু বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট রয়েছে দেখো, ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় অবস্থিত? এটা হৃৎপেশি কলাতে রয়েছে। হৃৎপেশি কলার বৈশিষ্ট্য কি? এই হৃৎপেশি কলা কিন্তু সরেক পেশি। সরেক পেশি কিন্তু অনৈচ্ছিক। সরেক পেশিগুলো সাধারণত ঐচ্ছিক হয়, ঐচ্ছিক পেশি হয়, কিন্তু এই সরেক পেশিটা আবার অনৈচ্ছিক সরেক পেশি। এর হৃৎপেশি সাধারণত খুব সহজে অবসন্ন হয়ে পড়ে না, এগুলো হৃৎপেশি কলার বৈশিষ্ট্য। তো এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায়। এরপরে রয়েছে দেখো পেশি কলা ভ্রূণের কোন স্তর থেকে উৎপন্ন হয়? মেসোডার্ম স্তর থেকে। পেশির সংকোচনশীল তন্তুসমূহকে কি বলা হয়? মায়োফাইব্রিল বলা হয়। পেশি সংকোচনের জন্য দায়ী আয়ন কোনগুলো? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়ন। নিজেল দানা পাওয়া যায় কোথায়? নিউরনে পাওয়া যায়। অভ্যন্তরীণ অঙ্গে নিউরন কি? এগুলো হচ্ছে স্নায়ু কোষের যে গঠনগত আর কার্যগত এককে নিউরন বলা হয়। এরপরে রয়েছে অভ্যন্তরীণ অঙ্গে কোন কলা দেখতে পাওয়া যায়? মসৃণ পেশি কলা, যেগুলো রয়েছে মসৃণ পেশি কলা, এগুলো দেখতে পাওয়া যায়। এরপরে রয়েছে যেগুলোকে হচ্ছে গিয়ে অরেক পেশিও বলা হয়। নেক্সট রয়েছে এখানে যে এর বিভিন্ন অংশ রয়েছে, স্নায়ুকোষের বিভিন্ন অংশ, এগুলো কি কাজ করে সেগুলো দেওয়া রয়েছে। দেখো, ডেনড্রাইট। ডেনড্রাইটের কাজ কি? এটা উদ্দীপনা গ্রহণ করে, যে কোনো স্নায়ু উদ্দীপনাকে গ্রহণ করে বাইরে থেকে। অ্যাক্সনের কাজ কি? অ্যাক্সনের কাজ হলো এটা উদ্দীপনাকে প্রেরণ করে ভেতরের দিকে। এরপরে এন্ড বাল্ব। এন্ড বাল্বের কাজ কি? অ্যাক্সনের এটা স্ফীতপ্রান্ত। আর অ্যাস্ট্রোসাইট, এগুলোকে নিউরোগ্লিয়া বলা হয়। নেক্সট রয়েছে এবার ব্যাঙের থেকে কোশ্চেন রয়েছে। ব্যাঙ, ভারতে ব্যাঙের যে প্রজাতি সব থেকে বেশি পাওয়া যায়? রানা ট্রাইগিনা। ব্যাঙ কি? ইউরিওটেলিক প্রাণী। এবারে ব্যাঙের মস্তিষ্কে করোটিয় স্নায়ুর সংখ্যা 10টি। লোহিত রক্তকণিকার পরিণতির সঠিক ক্রম। লোহিত রক্তকণিকা প্রথম স্টেম সেল, স্টেম সেল থেকে প্রোনোব্লাস্ট, সেখান থেকে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, সেখান থেকে এরিথ্রোসাইট উৎপন্ন হয়। নেক্সট রয়েছে দেখো, নিউরনের মাধ্যমে স্নায়ু আবেগ পরিবহনের সঠিক সজ্জাক্রমটি বলেছে। নিউরনের মাধ্যমে এর বাইরে থেকে উদ্দীপনাটা গ্রহণ করে ডেনড্রাইট, ডেনড্রাইট থেকে কোষদেহতে যায়, কোষদেহ থেকে অ্যাক্সন হিলক, অ্যাক্সন হিলক থেকে সাইনেপটিক নব, সেখান থেকে পরবর্তী নিউরনে ডেনড্রাইটে স্নায়ু উদ্দীপনা পরিবহন হয়। এইভাবে স্নায়ু আবেগটা পরিবাহিত হয়। এরপরে রয়েছে জীবের ভৌত সত্তার মৌলিক একক হলো কোষ। এটা কে বলছেন? বিজ্ঞানী সোয়ান ও স্লেডেন। কোষ কোষ প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। আর এই কোষ যে জীবের ভৌত সত্তার মৌলিক একক, এটা বলেছিলেন সোয়ান ও স্লেডেন। খালি চোখে দেখা যায় কোষ সাধারণত মাইক্রোস্কোপিক হয়, কোষকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু খালি চোখে দেখা যায় এমন একটা উদ্ভিদ কোষ হলো অ্যাসিটাবুলারিয়া। এরপরে বলেছে প্রোক্যারিওটিক কোষের কোষপর্দা ভেতরের দিকে প্রবর্ধিত হয়ে কোনটি গঠন করে? মেসোজোম গঠন করে। আর এই যে প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এখানে যে শক্তি উৎপাদন বা শ্বসনে অংশগ্রহণ করে এই মেসোজোম। এরপরে রয়েছে ভ্যাকুওলের পর্দাকে কি বলা হয়? ভ্যাকুওলের যে গহ্বর থাকে সেই গহ্বরের পর্দাকে বলা হয় টোনোপ্লাস্ট। নেক্সট রয়েছে দেখো, আচ্ছা, উদ্ভিদ কোষে যখন পরিণত উদ্ভিদ কোষের মধ্যে ভ্যাকুয়ালটা বড় হয়ে যায়, তখন বাকি যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো এভাবে কোষ পর্দা বা কোষ প্রাচীরের দিকে সরে যায়। এই ধরনের যে গঠনটাকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। নেক্সট রয়েছে দেখো, ব্যাকটেরিয়ার জিনোমিক ডিএনএ ছাড়াও যে ক্ষুদ্র ক্ষুদ্র চক্রাকার ডিএনএ দেখা যায় তাকে কি বলা হয়? প্লাজমিড বলা হয়।
নেক্সট প্রশ্ন রয়েছে একটা স্তম্ভ মেলানো নিউক্লিওয়েড, এই নিউক্লিওয়েডটা কি? এটা প্রোক্যারিওটিক নিউক্লিয়াসকে নিউক্লিওয়েড বলা হয়। এরপরে নগ্ন ডিএনএ, এটাকে জেনোফোর বলা হয়। মেসোজোম হলো কোষ পর্দার প্রবর্ধিত থলির মতো গঠন, আর প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম 70s প্রকৃতির হয়। এই 70s প্রকৃতির হয়, আর যেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের রাইবোজোম সেগুলো 80s প্রকৃতির হয়। নেক্সট রয়েছে দেখো ফ্ল্যাজেলার দীর্ঘতম অংশ হলো বেসাল বডি, এটি ফ্ল্যাজেলিন প্রোটিন দ্বারা গঠিত। এটা দুটো বিবৃতি দেওয়া রয়েছে, কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে হবে। প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য। এরপরে রয়েছে কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল, এর প্রবক্তাকে সিঙ্গার ও নিকলসন। প্রথম কোষ পর্দা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী নাগেলি ও ক্রামার। পরবর্তীকালে বিজ্ঞানী প্লোই এই কোষ পর্দার নাম দেন প্লাজমা পর্দা। কোষ পর্দা সাধারণত প্রভেদক ভেদ্য প্রকৃতির হয়। তো এইগুলো বিভিন্ন ধরনের কোষ পর্দার মডেলের মধ্যে যেটা বিখ্যাত মডেল রয়েছে, এই কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল রয়েছে, আর যেটা ইউনিট মেমব্রেন মডেল রয়েছে সেটা বিজ্ঞানী রবার্টসনের বিজ্ঞানী রবার্টসনের ইউনিট মেমব্রেন মডেল, আর যেটা হচ্ছে গিয়ে এটা ফ্লুইড মোজাইক মডেলটা বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসনের। এরপরে রয়েছে দেখো কোষ পর্দা হলো প্রভেদক ভেদ্য প্রকৃতির। নেক্সট রয়েছে কোষ পর্দার প্রধান উপাদান কি? ফসফোলিপিড। নেক্সট রয়েছে মধ্যচ্ছদার প্রধান উপাদান কি? ক্যালসিয়াম পেকটেট। মধ্যচ্ছদা কি? আমাদের এই যে ফুসফুসের নিচে যে পেশির মতন অংশ থাকে সেটাকে মধ্যচ্ছদা বলা হয়। এই মধ্যচ্ছদা প্রধান শ্বাসপেশি হিসাবে কাজ করে। তো এরপরে রয়েছে উদ্ভিদ কোষের গলজি বডিকে কি বলা হয়? ডিকটিওজোম বলা হয়। নেক্সট রয়েছে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি হয় কোন কোষ অঙ্গাণু থেকে? গলজি বস্তু থেকে। আত্মঘাতী থলি নামে পরিচিত লাইসোজোম। লাইসোজোমে প্রায় 40 প্রকার আদ্র বিশ্লেষক উৎসেচক বা হাইড্রোলেজেজ উৎসেচক থাকে। এই উৎসেচকগুলো যখন বিভিন্ন কারণে কোষ অকেজো হয়ে পড়ে, কোষটাকে নষ্ট করে ফেলতে সাহায্য করে। তো সেই কারণে একে বলা হয়, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। যে কোষে থাকে সেই কোষকে নষ্ট করে ফেলে। এরপর রয়েছে অর্ধ স্বনির্ভরশীল কোষ অঙ্গাণুগুলি কোনগুলো? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ থাকে। এরা প্রোটিন উৎপাদন করতে পারে। ডিএনএ আর রাইবোজোম থাকে, এরা প্রোটিন উৎপাদন করতে পারে, এই জন্য এদেরকে অর্ধ স্বনির্ভরশীল কোষ অঙ্গাণু বলা হয়। সবাত শ্বসনের স্থান মাইটোকন্ড্রিয়া। নেক্সট রয়েছে মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দার ভেতরের দিকে ভাঁজ হয়ে যে গঠন সৃষ্টি করে তাকে ক্রিস্টি বলা হয়। এরপরে রয়েছে প্রোটিন সঞ্চয় করে অ্যালিউরোন প্লাস্ট। প্লাস্টিডের 3টা ভাগ রয়েছে, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। এর মধ্যে এই লিউকোপ্লাস্টিডের এই ভাগ অ্যালিউরোন প্লাস্ট। নেক্সট রয়েছে দেখো একটা স্তম্ভ মেলানো থাইলাকয়েড। এই থাইলাকয়েডটা ক্লোরোপ্লাস্টের স্টোমায় পর্দাবৃত যে থলি তাকে থাইলাকয়েড বলা হয়। ক্রিস্টি কি? মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দায় ভাঁজ হয়ে যে আঙুলের মতো গঠন করে তাকে ক্রিস্টি বলা হয়। পলিজোম এমআরএনএ গুলো যখন এমআরএনএর সঙ্গে অনেকগুলো রাইবোজোম যখন পরপর যুক্ত হয়ে যায়, রাইবোজোমের যে সাব ইউনিটগুলো, তখন যে গঠনটা মালার মতন দেখতে হয় সেটাকেই বলা হয় পলিজোম। ক্লোরোপ্লাস্টে কি থাকে? ক্লোরোফিল থাকে। নেক্সট রয়েছে দেখো সেন্ট্রিওলের কোন দশায় দ্বৈতকরণ সেন্ট্রিওল কোন দশায় দ্বৈতকরণ করে? এস দশা। এই যে কোষচক্রের যে দশা রয়েছে, মেন দশা, ইন্টারফেজ রয়েছে আর মাইটোটিক ফেজ রয়েছে। ইন্টারফেজের 3টা দশা আবার, G1, S আর G2। তারপরে মাইটোটিক ফেজ রয়েছে। এর মধ্যে এই যে এস দশা, এই এস দশার মধ্যে সেন্ট্রিওল দ্বৈতকরণ ঘটে। এরপরে হচ্ছে উদ্ভিদ কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে মাইক্রোটিউবিউল। সিলিয়া ফ্ল্যাজেলার বেসাল বডি গঠিত হয় সেন্ট্রোজোম থেকে। মাইক্রোবডিজ হলো গ্লাইঅক্সিজোম ও পারঅক্সিজোম। মাইক্রোফিলামেন্ট গঠনে সাহায্য করে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন। দুটি সেন্ট্রিওলকে একসঙ্গে কি বলা হয়? ডিপ্লোজোম বলা হয়। নেক্সট রয়েছে দেখো অ্যাক্সোনিম এটা কি? এটা হলো গিয়ে 9+2 অনুনালিকা বিন্যাস। আর এই সেন্ট্রিওলে 9টি ত্রয়ী অনুনালিকা দেখা যায়। সিলিয়া সাধারণত স্যাপ্ট গঠন করে, আর মাইক্রোফিলামেন্ট এগুলো সাইটোস্কেলিটন গঠনে সাহায্য করে। এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষা আছে, সাইটোস্কেলিটন কি? আর এই যে সেন্ট্রিওলের গঠনটা, এই যে 9টি ত্রয়ী অনুনালিকা, অর্থাৎ এইভাবে 3টা অনুনালিকা, কিন্তু এগুলো এরকম 3টা থাকে, মানে 3টা করে এক একটাতে থাকে, কিন্তু এইভাবে গোল করে 9টা স্তর থাকে এইভাবে। তো এই যে স্তরগুলো দেখতে অনেকটা এর মতন হয়, যেগুলো
গরুর গাড়ির চাকার মতন হয়, সেজন্য এটাকে কাঠহুইল মডেলও বলা হয় এই মডেলটাকে। এরপরে রয়েছে কোষতত্ত্বের প্রবক্তা স্লেইডেন ও সোয়ান। প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন লিউয়েন হক। রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন, কিন্তু রবার্ট হুক যে কোষটা দেখেছিলেন প্রথম, সেটা মৃত কোষ ছিল। প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন লিউয়েন হক। বর্ণহীন প্লাস্টিড কোনটা? লিউকোপ্লাস্টিড। এতে বিভিন্ন ধরনের খাদ্য সঞ্চিত থাকে, ফ্যাট জাতীয়, প্রোটিন জাতীয়, তো এগুলো বর্ণহীন প্লাস্টিড হয়। ক্লডের দানা কি? রাইবোজোম। আচ্ছা, রাইবোজোম হচ্ছে গিয়ে যেগুলো ইউক্যারিওটিক কোষে রাইবোজোম 80s প্রকৃতির হয়, আর যেটা হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম 70s প্রকৃতির হয়। আর নিউক্লিওলাস এই রাইবোজোম উৎপাদনে সাহায্য করে। সেই জন্য নিউক্লিওলাসকে রাইবোজোমের ফ্যাক্টরি অফ রাইবোজোমও বলা হয়। আর রাইবোজোম থেকে প্রোটিন উৎপাদন হয় রাইবোজোমে, তো সেই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, আর মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়াতে আমাদের শারীরবৃত্তীয় কাজ চালানোর জন্য যত এটিপি শক্তির প্রয়োজন হয় সমস্ত কিছু মাইটোকন্ড্রিয়াতে যে সবাত শোষণ ঘটে সেখানেই উৎপন্ন হয়। তো সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। আর নিউক্লিয়াস, কোষের যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে কোষের বিভিন্ন যে সমস্ত কার্যাবলী কোষের মধ্যে সম্পন্ন হয় সমস্ত কার্যাবলী নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। এই জন্য নিউক্লিয়াসকে কোষের হচ্ছে ব্রেন অফ সেল বলা হয়, ঠিক আছে, বা কোষের মস্তিষ্ক বলা হয়। এগুলো একটু খেয়াল রাখবে। এরপরে রয়েছে দেখো, ক্রোমোজোম উৎপন্ন হয় কোষের কোথা থেকে? নিউক্লিয় জালিকা থেকে। কোষ চক্রের দীর্ঘস্থায়ী দশা কোনটা? ইন্টারফেজ দশা। স্বাভাবিক সময়সূচি মেনে কোষের মৃত্যুবরণ পদ্ধতিকে অ্যাপোপ্টোসিস বলা হয়। কোষ চক্রের যে দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে সেটা এস দশায়। ডিএনএ 2C পরিমাণে থাকে, এস দশার পরে এটা 4C পরিমাণে হয়ে যায়। এরপরে রয়েছে দেখো, কোষ বিভাজন হবে কিনা তা ঠিক করে G1 উপদশাতে। এরপরে সেন্ট্রোজোম বিভাজিত হয় কোন দশায়? এস দশায়। নেক্সট, এই যে বিভিন্ন দশাগুলো রয়েছে কোন দশায় কি হয় সেটারই একটা ছক দেওয়া রয়েছে। দেখো, G0 দশাকে কুইসেন্ট দশা বলা হয়। G0 দশায় নিষ্ক্রিয় মানে কোষ বিভাজনের কোনো কাজ হয় না। এই G1 দশার মধ্যেই একটা দশা থাকে যেটা G0 দশা। এই G0 দশায় কোষের কোনো কাজ সম্পন্ন হয় না, এখানে কোষ নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেই জন্য এটাকে কুইসেন্ট দশা বলা হয়। এরপরে রয়েছে দেখো G1 দশা। G1 দশা হচ্ছে গিয়ে তোমাদের আরএনএ যুক্ত প্রোটিন উৎপন্ন হয় G1 দশাতে। এরপরে এম দশাতে ক্রোমাটিড বিভাজন ঘটে, আর এস দশায় ডিএনএ রেপ্লিকেশন ঘটে। এখানে ডিএনএর পরিমাণটা দ্বিগুণ হয়ে যায়। এরপরে রয়েছে দেখো, মাইটোটিক স্পিন্ডল গঠনে সাহায্য করে টিউবলিন। স্টেম বডি গঠিত হয় প্রাণী মাইটোসিসে। উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিস যথাক্রমে কি কি গঠনে সাহায্য করে, কি কি গঠনের মাধ্যমে হয়? উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কাকে বলা হয়? কোষের সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়, আর নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। আর ওই ক্যারিওকাইনেসিসের মধ্যে ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ দেখা যায়। এই সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষে কোষপাত গঠনের মাধ্যমে দেখা যায়, আর প্রাণী কোষে ক্লিভেজ গঠনের মাধ্যমে দেখা যায়। এরপরে দেখো, মিওসিস ওয়ানের যে প্রোফেজ ওয়ান রয়েছে, সেই প্রোফেজ ওয়ান, আচ্ছা এবার বলে দিই, কোষ কোষ যে বিভাজিত হয়, কোষ বিভাজনের বিভিন্ন পদ্ধতি, কোষ বিভাজনের প্রধান 3টা পদ্ধতি আমরা জানি, যেটা মাইটোসিস, মিওসিস আর অ্যামাইটোসিস, এই 3টা পদ্ধতি। এই মিওসিস পদ্ধতিতে বিভিন্ন যে আহ, রেণু উৎপাদন, তারপরে বিভিন্ন ধরো যে ডিম্বাণু শুক্রাণু উৎপাদন, এগুলো সব মিওসিস পদ্ধতিতে হয়। আর হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে বিভিন্ন যে আমাদের দেহের বৃদ্ধির জন্য যে কোষ বিভাজন ঘটে সেগুলো সব মাইটোসিস পদ্ধতিতে হয়। বা মাইটোসিস পদ্ধতিতে আর অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর যেগুলো অযৌন জনন সেগুলো সম্পন্ন হয়। তো এগুলো একটুখানি মনে রাখবে। মিওসিস ওয়ানের যে প্রোফেজ ওয়ান উপদশা রয়েছে সেখানে বিভিন্ন পর্যায় রয়েছে, সেই পর্যায়গুলোরই এখানে পর্যায়ক্রম দেওয়া রয়েছে। প্রথম যে পর্যায় লেপ্টোটিন, প্রোফেজ ওয়ানের প্রথম, তারপরে হয় জাইগোটিন, তারপরে প্যাকিটিন দশা, তারপরে ডিপ্লোটিন, তারপরে ডাইকাইনেসিস। এই কটা পর্যায়ে দেখা যায় প্রোফেজ ওয়ানে। নেক্সট রয়েছে দেখো, মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর অন্তর্বর্তী দশাকে ইন্টারকাইনেসিস বলা হয়। আচ্ছা, মিওসিসের মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন, কারণ মিওসিসে যে মাতৃকোষটা যদি টুয়েন প্রকৃতির হয়, সেটা বিভাজিত হয়ে যাওয়ার পর যে অপত্য কোষগুলো উৎপন্ন হয় সেখানে হ্যাপ্লয়েড প্রকৃতির কোষ উৎপন্ন হয়, অর্থাৎ এন প্রকৃতির। এখানে যেহেতু ক্রোমোজোমের সংখ্যাটা হ্রাস পায় সেই জন্য মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়, বিশেষ করে মিওসিস ওয়ানটাকে। আর মাইটোসিসকে কিন্তু সমবিভাজন বলা হয়, কারণ মাইটোসিসের একটা কোষ থেকে দুটো অপত্য কোষ হয়, যেটাতে ক্রোমোজোম সংখ্যা এমনকি কোষের আকৃতিটাও সমান আকৃতিরই হয়। মাতৃকোষের সমান আকৃতির ক্রোমোজোম বিশিষ্ট একই রকম দেখতে দুটো কোষ উৎপন্ন হয়, সেজন্য এটাকে বলা হয় সদৃশ্য বিভাজন। আর মিওসিসে কোষের ক্রোমোজোম 4টা অপত্য উৎপন্ন হয়, কিন্তু এখানে যেটা
এর ক্রোমোজোম সংখ্যাটা কমে যায় বলে একে হ্রাস বিভাজন বলা হয়। এগুলো একটু এক্সট্রা ইনফরমেশনের মধ্যে মনে রাখবে। এরপরে রয়েছে দেখো লেপটোটিন। এই লেপটোটিন দশায় কি হয়, এই যে বিভিন্ন দশায় বিভিন্ন রকমের জিনিস দেখা যায়, সেইগুলো প্রোফেজের বিভিন্ন দশায় বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়, সেটা একটা স্তম্ভের মাধ্যমে দেখা মানে এখানে বলা হয়েছে। দেখো লেপটোটিন, এই লেপটোটিন দশায় বোকেট স্টেজ দেখা যায়, আর প্যাকেটিন দশায় ক্রসিং ওভার ঘটে, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে, সেটাকেই ক্রসিং ওভার বলা হয়। নেক্সট রয়েছে জাইগোটিন উপদশা। জাইগোটিন উপদশায় সাইনেপসিস ঘটে, আর ডিপ্লোটিন উপদশায় কাজমা গঠন হয়। এটা প্রচুর পরীক্ষা আছে, কাজমা কোথায় গঠন হয়, কোন দশায় ক্রসিং ওভার হয়, প্যাকেটিন বুকেট স্টেজ কোন দশায় দেখা যায়, এগুলো ভালো করে মনে রাখবে। এরপরে রয়েছে দেখো কার ভ্রূণাণুতে মিওসিস ঘটে, এটা হয়ে যাবে ভ্রূণাণু মানে জাইগোট, জাইগোটে মিওসিস ঘটে, জাইগোটে সাধারণত মাইটোসিস সম্পন্ন হয়, এখানে মিওসিস ঘটে, এটা শৈবালের ক্ষেত্রে। এরপরে রয়েছে দেখো নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে টেলোফেজ দশায়। কোষচক্রের আবিষ্কার করেন হাওয়ার্ড ও পেল্ক, বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক। আর এই যে ক্রোমোজোম, ক্রোমোজোম কথাটি প্রথম বলেছিলেন বিজ্ঞানী ওয়াল্ডিয়ার, এগুলো মনে রাখবে। আর নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্টসন। লাইসোজোম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ডি ডুভে। এগুলো বিভিন্ন মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী বেন্ডা। এগুলো বিভিন্ন ধরনের কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছিলেন, এগুলো একটু মাঝে মধ্যে দিয়ে দেয় আর কি পরীক্ষাতে দুটো একটা করে। এরপরে রয়েছে দেখো মিওসিসের ক্ষেত্রে কি ঘটে, দুবার ক্যারিওকাইনেসিস ঘটে, ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, আর একবার ক্রোমোজোম বিভাজন ঘটে। নেক্সট রয়েছে সেলুলোজ, হলো এক ধরনের কি সমরূপ বহু শর্করা। সেলুলোজ সাধারণত এ দিয়ে তৈরি হয়, গ্লুকোজ দিয়ে। তো গ্লুকোজের পলিমার যেহেতু সমস্ত গ্লুকোজ অণু দিয়ে তৈরি হয়, সেজন্য এটাকে সমরূপ বহু শর্করা বলা হয়। আর এরপরে রয়েছে একটি সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আছে, মিথিওনিন আর সিস্টিন। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? 8টা, বড়দের ক্ষেত্রে 8টা, ছোটদের ক্ষেত্রে 10টা। আর্জিনিন আর হিস্টিডিন এগুলো ছোটদের ক্ষেত্রেও অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলা হয়? যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হয় না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাদেরকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আর ছোটদের ক্ষেত্রে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড 10টা, বড়দের ক্ষেত্রে 8টা। নেক্সট রয়েছে দেখো দেহের প্রতিরক্ষা গড়ে তোলে কোন প্রোটিন? ইমিউনোগ্লোবিউলিন। শারীরবৃত্তীয়ভাবে সক্রিয় প্রোটিন হলো উৎসেচক। 4 গ্রাফের সূত্র কি? A প্লাস জি সমান টি প্লাস সি, অর্থাৎ অ্যাডেনিন গুয়ানিন, অ্যাডেনিন যুক্ত গুয়ানিন সমান থাইমিন প্লাস সাইটোসিন। তো এই দুটো সবসময় সমান হারে থাকে। ডিএনএ এর যে গঠন তার মধ্যে অ্যাডেনিন আর গুয়ানিনের সংখ্যা যত হবে, থাইমিন আর সাইটোসিনের সংখ্যা তত হবে। এটা 4 গ্রাফের সূত্র। এরপরে রয়েছে কোন অ্যামাইনো অ্যাসিডগুলি হিস্টোন প্রোটিনে থাকে? আর্জিনিন আর লাইসিন। নেক্সট রয়েছে ডিএনএতে পিরিমিডিন বেস থাকে না। কোন পিরিমিডিন বেস থাকে না? ইউরাসিল। ডিএনএ আবিষ্কার করেছিলেন, ডিএনএ যে মডেল, বিজ্ঞানী ওয়াটসন আর ক্রিক। ডিএনএ এর মডেল, বিজ্ঞানী ওয়াটসন আর ক্রিক যে মডেলটা দেখেছেন সেটা হচ্ছে বিডিএনএ। ডিএনএ এর আবার ভাগ রয়েছে এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ। এগুলো দেখো তোমাদের চ্যাপ্টার তো বিশাল ভাস্ট, বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, তার মধ্যেও যেগুলো গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে আমি সেই ধরনের প্রশ্নগুলোই কিছু এক্সট্রা ইনফরমেশনের সাথে আলোচনা করে যাচ্ছি তোমাদের সাথে। এরপরে দেখো রয়েছে প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে কোনটা? এমআরএনএ। নেক্সট রয়েছে নিউক্লিওসাইড হলো কি? নাইট্রোজেন বেস, তার সঙ্গে যে পেন্টোজ শর্করা যুক্ত থাকে সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইড কাকে বলা হয়? নাইট্রোজেন বেস শর্করা তার সঙ্গে যখন ফসফেট গ্রুপও যুক্ত থাকে সেটাকে নিউক্লিওটাইড বলা হয়। উৎসেচকের প্রোটিন যুক্ত অংশকে কি বলা হয়? এক উৎসেচক বলা হয়। পেপসিন, পেপসিন কি কাজ করে? পেপসিন সাধারণত প্রোটিনের উপর কাজ করে, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড উৎপাদনে সাহায্য করে। এই পেপসিনে পিএইচ কোন পিএইচে ভালো কাজ করে? পিএইচ 2 তে। এটা আম্লিক, যেহেতু আম্লিক প্রকৃতির হয় এই উৎসেচকটা, এই জন্য আম্লিক মিডিয়ামে এটা ভালো কাজ করে। এরপরে রয়েছে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত উৎসেচকটা কি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। জাইমেজ উৎসেচক কোথায় পাওয়া যায়? ইস্টে পাওয়া যায়। এগুলো অ্যালকোহল প্রস্তুতিতে যে কোহল সন্ধান হয় সেখানে এই জাইমেজ উৎসেচক কাজে লাগে, যেখানে হচ্ছে গিয়ে শর্করাকে অর্থাৎ গ্লুকোজ অণুকে ভেঙে ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সেই জন্যই কিন্তু যখন হয় কোহল সন্ধান প্রক্রিয়ায় ইস্ট ব্যবহার করা হয়। বা এই যে পাউরুটি প্রস্তুতিতে এখানেও কিন্তু ইস্ট ব্যবহার করা হয় ওই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার জন্য। এরপরে রয়েছে দেখো বেকারি শিল্পগুলোতে। এরপরে রয়েছে দেখো প্রো এনজাইম। প্রো এনজাইম কি? এটা এক প্রকার ট্রিপসিনোজেন। মানে ট্রিপসিনোজেনটা এক প্রকার প্রো এনজাইম। আইসো এনজাইম কোনগুলোকে বলা হয়? কোনটাকে বলা হয়? হেক্সোকাইনেজ 1। আইসো এনজাইম মানে একই রকম দেখতে হয়, আর যেটা প্রো এনজাইম মানে ওই ওই পদার্থটা দ্বারা মানে এনজাইমটা সক্রিয় হয়, যে
এই এনজাইমটা, যেমন ধরো এখানে ট্রিপসিন এনজাইমটা সক্রিয় হয় ট্রিপসিনোজেনের দ্বারা, সেজন্য ট্রিপসিনোজেন প্রোএনজাইম রূপে কাজ করে। কোএনজাইম কোনটা? হচ্ছে গিয়ে NADP প্লাস, আর প্রস্থেটিক গ্রুপ FAD। এগুলো পরীক্ষা আছে যে FAD এটা কি, এটা এক ধরনের প্রস্থেটিক গ্রুপ। নেক্সট রয়েছে দেখো অ্যাসিটাইল কোয়ে এনজাইম হলো কি ধরনের? এটা এক ধরনের সিনথেটেজ এনজাইম। নেক্সট একটা চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রতে এই যে বন্ধনীটা এক্স, যেটা এই বন্ধনীটা কি বন্ধনী এখানে নির্দেশ করছে? এটা অ্যাকচুয়ালি পেপটাইড বন্ধনী। এটা দেখো তোমাদের দুটো অ্যামাইনো অ্যাসিড দেওয়া রয়েছে, এই দুটো অ্যামাইনো অ্যাসিড থেকে যখন এক অণু জল বেরিয়ে যায়, এই জল বেরিয়ে গিয়ে এখানে যে বন্ধনটা সৃষ্টি করে, এই বন্ধনটা পেপটাইড বন্ধনী। এটা প্রোটিনের মধ্যে দেখা যায়। বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর এই পেপটাইড বন্ধনী দিয়ে যুক্ত হয়। নেক্সট রয়েছে দেখো অ্যারাকিডোনিক অ্যাসিড কি? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 3টা। এইগুলো আমাদের দেহে সংশ্লেষিত হয় না, কিন্তু দেহের বিভিন্ন কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এগুলোকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, সেই কারণেই এগুলোকে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, এগুলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলা হয়। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সাধারণত 3টা। এটা অ্যামাইনো হবে না, ফ্যাটি হবে। লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড আর অ্যারাকিডোনিক অ্যাসিড। এরপরে রয়েছে দেখো ম্যানিটল কি? ম্যানিটল হলো সুগার অ্যালকোহল। প্রচুর আছে পরীক্ষাতে এই কোশ্চেনটা। একটি প্রোটিনবিহীন উৎসেচক কোনটা? রাইবোজাইম। উৎসেচক সাধারণত প্রোটিন যুক্তই হয়, এখানে প্রোটিনবিহীন উৎসেচক রয়েছে রাইবোজাইম। কোএনজাইম এফএমএন এবং এফএনডি সৃষ্টি হয় কোন ভিটামিন থেকে? ভিটামিন B2 থেকে। এরপরে বলেছে দেখো জি0 দশার বৈশিষ্ট্য কি? এখানে সক্রিয় বিপাক হয়। এরপরে রয়েছে দীর্ঘতম কোষ কি? স্নায়ুকোষ। এরপরে রাইবোজোমের অর্ধ একক দুটির সংযুক্তি আর বিযুক্তিতে কোন আয়ন সাহায্য করে? Mg2 প্লাস। জোন অফ এক্সক্লুশন কোন কোষ অঙ্গাণুর সঙ্গে জড়িত? গলজি বস্তু। গলজি বস্তু যেখানে থাকে তার আশেপাশে কোনো কোষ অঙ্গাণু থাকে না, এই অংশটাকেই বলা হয় জোন অফ এক্সক্লুশন। এরপরে রয়েছে দেখো ওমনি সেলুলা ই সেলুলা কে বলেছিলেন? রুডলফ ভিরচাও। নেক্সট রয়েছে দেখো ব্যাকটেরিয়ার কোষের কোষ প্রাচীরে বাইরের আবরণীকে কি বলা হয়? গ্লাইকোক্যালিক্স বলা হয়। ব্যাকটেরিয়ার কোষের কোষ প্রাচীরের বাইরের যে আবরণী তাকে গ্লাইকোক্যালিক্স বলা হয়। নেক্সট রয়েছে টার্মিনালাইজেশন প্রক্রিয়াটি, এটা হচ্ছে ডায়াকাইনেসিসে দেখা যায়। টার্মিনালাইজেশন প্রক্রিয়া ডায়াকাইনেসিস 10 প্রোফেজ 1-এর যে ডায়াকাইনেসিস উপদশা রয়েছে সেখানে টার্মিনালাইজেশন দেখা যায়। এটা কি অ্যাকচুয়ালি? কায়াজমাটার ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর সরে যাওয়া। এরপরে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডকে ভেঙে যেতে সাহায্য করে কোন উৎসেচক? যেগুলো এন্ডোনিউক্লিয়াস। কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার কোথায় ঘটে? 4টা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। তো এই ছিল তোমাদের 300খানা প্রশ্ন। পুরো তোমাদের টোটাল ফার্স্ট সেমিস্টারের সিলেবাস থেকে তোমাদের বিশাল ভাস্ট সিলেবাস। এখানে প্রায় 10টা মতো চ্যাপ্টার ছিল। তো সমস্ত চ্যাপ্টার থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে দিলাম এক্সট্রা ইনফরমেশনের সাথে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমাদের শনিবারে পরীক্ষা রয়েছে, সেজন্য তোমাদেরকে বলবো খুব ভালো করে পড়াশুনো করো। এগুলো তোমরা সাজেশন হিসাবে নিতে পারো। এছাড়াও তোমরা বইটাকেও খুব ভালো করে পড়ে যেও। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থাকে, খুব ভালোভাবে পরীক্ষা দাও। টাটা।